বর্তমান দিনে বঙ্গ রাজনীতিতে সব থেকে হট টপিক যাকে নিয়ে সবাই আলোচনা করছে, প্রতিকুর রহমান আজ আমাদের সাথে আছেন। প্রতিকুরদা, প্রথমেই আপনাকে কংগ্রেচুলেশন জানাবো। আর সবাই আপনার অতীত নিয়ে কথা বলছে, অতীত নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আমি অতীত নিয়ে নয়, আমি অতীত এবং ভবিষ্যৎ দুটোকেই নিয়ে প্রশ্ন করব। তো আজকের আমার প্রথম প্রশ্ন আপনার উদ্দেশ্যে থাকবে যে পশ্চিমবঙ্গে এত দল আছে, তৃণমূল কংগ্রেসই কেন? প্রথমে যদি বলেন অতীত নিয়ে প্রশ্ন করছি, আমি বর্তমানে অতীত দুটো নিয়ে করবো, একদমই কারেক্ট। আমি যখন গাড়ি চালাই, যখন বাইক চালাই বা স্কুটার চালাই, লুকিং গ্লাস থাকে। কেন থাকে? পেছনে কোনো গাড়ি আসছে না দেখার জন্য। তো ফলে অতীতটা হচ্ছে আমার লুকিং গ্লাস, দেখতে হয়। আমি সেই লুকিং গ্লাসে তাকিয়ে এখন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন বেছে নিল, অন্য রাজনৈতিক দল ছিল। আমি ছোট থেকেই রাজনীতি যখন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প শুনেছি, গল্প পড়ে পড়ে বড় হয়েছি। বর্তমান সময়ে যখন তারপরে বিজেপি পশ্চিম ভারতবর্ষের মাটিতে যখন ক্ষমতায় আসে, আমি যে দলটা করতাম সিপিআইএম, সেই দলের ডকুমেন্টে আছে বিজেপি একটা ফ্যাসিস্ট দল। এবং এটি আমি আমার জীবন দর্শন, আমার সংখ্যালঘু হওয়ার কারণে, আমি ভারতবর্ষে জন্মেছি সংখ্যালঘু হয়ে, এই সংখ্যালঘু হয়ে জন্মানোর কারণে বিজেপি কি সেটা আমি প্রতিদিন নিজের জীবন যৌবন যন্ত্রণা দিয়ে উপলব্ধি করেছি। পশ্চিমবঙ্গের মাটিতে একটু কোনোদিন ভাবিনি একজন বয়স্ক মানুষ মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, দুটো গরু নিয়ে যাচ্ছে বলে তার দাড়ি ধরে টেনে টুপি খুলে ছুঁড়ে ফেলে দিয়ে গরুচোর বলে আক্রমণ করা হবে। আমি পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন ভাবিনি একজন বাংলা ভাষায় কথা বলে বলে সে উড়িষ্যায় হতে পারে, সে মহারাষ্ট্রে হতে পারে, যাওয়ার জন্য তাকে নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে শুধুমাত্র তার মুসলিম পরিচয় এবং বাঙালির পরিচয় দিয়ে। যেহেতু তুমি বাঙালি, তুমি বাংলা ভাষায় কথা বলছো, মানে তুমি বাঙালি। আর তোমার বাড়তি সুবিধা হচ্ছে তোমার পাশে যদি তোমার রহমান থাকে বা শেখ থাকে, তাহলে আক্রমণ করতে সুবিধা হয়। তো ফলে এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কথা বলার কোনো অপশন নেই। সেখানে একমাত্র বিরোধী কণ্ঠস্বর হচ্ছে তৃণমূল কংগ্রেস। গত পরশুদিন থেকে লোকজন বলা শুরু করেছে, গতকাল থেকে আরো বেশি করে বলছে যে তৃণমূলের সঙ্গে তোমার কিসের ডিল হয়েছে, ওপেন বলো। আমি গতকালকে ওপেন বলেছি, তৃণমূলের সঙ্গে ডিল করে এসেছি। পশ্চিমবঙ্গ থেকে দাঙ্গাবাজ হটাবো, ধান্দাবাজ ঢুকে দেবো। এই দাঙ্গাবাজ আর ধান্দাবাজ পশ্চিমবঙ্গের মাটিতে একসঙ্গে দুজনে থাকতে পারে না। এটা বাংলার মাটি, লালন ফকিরের মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি। এই মাটিতে হিন্দু মুসলমান একসঙ্গে আমরা বিকশিত হয়েছি, বড় হয়েছি। আপনি একজন সংখ্যালঘু এবং বর্তমানে সামনে 26-এ নির্বাচন। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংখ্যালঘু নেতা, যেমন নওশাদ সিদ্দিকী ছিল, এছাড়া আপনার মিম ছিল, এবং নতুন আপনার বাবরি মসজিদের নাম করে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করে হুমায়ুন কবির। এছাড়া পাঁশকুড়াতে একজন সম্ভবত পীরজাদা, তিনি একটা নতুন দল তৈরি করেছেন। তো একটা সোকল্ড মুসলিম দল অনেক তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় মুসলিম ভোট ব্যাংকে কি প্রভাব পড়তে পারে এর? বি ফ্র্যাঙ্ক, মানে সবার প্রতি উইথ ডিউ রেসপেক্ট, সবাইকে সম্মান করি এবং ভারতবর্ষের কনস্টিটিউশন তার সেই অধিকার দেয় তার গণতান্ত্রিক মত প্রকাশের। তো যারা রাজনৈতিক দল খুলতে পারে, বাট ছোট থেকে আমরা যখন বড় হয়েছি না, আমাদের নীতি কথার গল্প শেখানো হতো। ওই বাবা একটা ছেলেকে বলেছিল যে একটা কাঠ নিয়ে আয়, একটা কাঠি নিয়ে এসেছিল, ভেঙে দিয়েছিল। দুটো কাঠি নিয়ে আয়, দুটো কাঠি নিয়ে এলো, ভেঙে দিল। তিনটে ভেঙে দিল। তারপর সমস্ত ছেলেকে ডাকলো, বললো সবগুলো একসঙ্গে রাখ, রেখে ভাঙ। সবাই মিলে যখন চেষ্টা করলো, লাঠিটা ভাঙতে পারলো না। তখন আমাদের যারা বাবা মা শিখিয়েছিল আমাদের যে যদি তুমি ইউনাইটেড থাকো, যদি তুমি একসঙ্গে থাকো, তোমার অপোনেন্ট যেই হোক না কেন তোমাকে ভাঙতে পারবে না। আমার তো প্রশ্ন এইখানটায় যে পশ্চিমবঙ্গের মাটিতে একদিকে যখন বিজেপি শুধুমাত্র হিন্দু আর হিন্দুত্বের কথা বলছে, উন্নয়নের কথা বলছে না, জনগণের কথা বলছে না, রুটি রুজির কথা বলছে না, ক্ষুধার যন্ত্রণার কথা বলছে না, শুধুমাত্র হিন্দুত্বের তাস খেলে সমস্ত মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করছে, আর উল্টো দিকে দাঁড়িয়ে তুমি বাড়ির বাবা হওয়ার চেষ্টা করছো, করে ওই সমস্ত ভাইগুলোকে আলাদা করার চেষ্টা করছো। তো এদের ব্রেক করা তো অনেক সহজ। আর পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার সংখ্যালঘু যারা মানুষজন আছে, বাঙালি সংখ্যালঘু যারা আছে, শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু মানুষ যারা আছে, এটা বাঙালির অতীত ইতিহাসের মধ্যে একটা সাক্ষী আছে। আর বেঁধে বেঁধে থাকি, আর সেই বেঁধে বেঁধে থাকার কারণে একসঙ্গে এই রাজনৈতিক দলগুলো যতই চেষ্টা করুক না কেন, বাংলার মানুষ বেঁধে বেঁধে আছে, বেঁধে বেঁধে রেখেছে। তার সবচেয়ে বড় নিদর্শন লোকসভা নির্বাচন। আচ্ছা, আপনি নীতি এবং আদর্শের কথা বলেন, এবং আমি আগেও বলেছি আপনার অতীত নিয়ে কোনো আলোচনা করার আমার ইচ্ছা নেই। কিন্তু একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি বিগত বেশ কিছুদিন ধরে, আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে প্রচুরভাবে আক্রমণ করা হচ্ছে, এবং শুধু আপনাকে নয়, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে এবং আপনার পরিবারের বিভিন্ন সদস্যদেরকে খুব খারাপ ভাষায় আক্রমণ করা হচ্ছে এই নীতি আদর্শবাদী লোকেদের দ্বারা। আপনার কি মতামত? কোনো মতামত নেই। যা শিখেছি, যে দলটা করতাম সেই দল থেকে শিখেছি। সেই দলে আমরা যারা সতীর্থ আছে এখন বর্তমান,
তাদের সম্পূর্ণ শ্রদ্ধা তাদের প্রতি আছে, তাদের প্রতি ভালোবাসা আছে। এবং তারা, আমি জানি, দুদিন আগেই যখন আমি প্রথম ওই চিঠিটা দিয়েছিলাম, যখন ওটা সোশ্যাল মিডিয়াতে আসে, তারাই প্রথম আমাকে মাথায় তুলে নাচিয়েছিল, দাদা ঠিক বলেছো, তুমি মুখ খুলেছো। তারপরে যখন আমি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে কথা বলি, যখন সংবাদ মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের এখন দলের দলনেত্রী মমতা ব্যানার্জিকে প্রশংসা নিয়ে যখন কথা বলি, যখন অভিষেক ব্যানার্জির কাজের প্রশংসা করি, যখন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে কথা বলি, সেই সময় ব্যক্তি আক্রমণ শুরু হয়। সেই সময় দালাল, নীতি, নৈতিকতা, ন্যায়ের অনেক কথা আছে। আচ্ছা, আমার নীতি হচ্ছে আমি তোমাকে মারবো না, এটা আমার নীতি। আমার ন্যায় কি বলে? তুমি যদি আমাকে মারো, ন্যায় বলে পাল্টা প্রত্যাঘাত করো। তাহলে ন্যায় নীতির কথা যারা বলে, নীতি আদর্শের কথা যারা বলে, আর সেই নীতি আদর্শের কথা বলে যারা রাতের অন্ধকারে দাঙ্গাবাজের সঙ্গে মিটিং করতে যায়, যারা এসডিপিআই, যার আগের ইতিহাস হচ্ছে এসআইও নিষিদ্ধ হয়েছে, তারপরে পিএফআই নিষিদ্ধ হয়েছে, সেই এসডিপিআই তাদের সঙ্গে যখন সিপিএম নেতারা মিটিং করতে যায়, সিপিএম নেতারা যখন বাংলাদেশে জামাত হেরে যায়, তখন আলিমুদ্দিনে বসে বড় বড় করে ভাষণ দেয়, দিয়ে বলে বাংলাদেশ জিতেছে, জামাত হেরেছে। আর সেই জামাতের সঙ্গে যখন আলিমুদ্দিনে মিটিং করে, দুটো একসঙ্গে হয় না। তাহলে আগে তুমি তোমার নীতি নৈতিকতা ঠিক করো। যখন আমি কার দিকে প্রশ্ন করব, 3টি আঙুল আমার দিকে থাকে, নিজেকে 3বার প্রশ্ন করতে হয়। নিজেকে 3বার প্রশ্ন করো, তুমি ন্যায়, নীতি, নৈতিকতার মধ্যে আছো তো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ব্যক্তিগত আক্রমণ। ব্যক্তিগত আক্রমণ করতেই পারে, আমার পরিবারের উপর আক্রমণ করতে পারে। আমি যখন কালকের আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গে যখন কথা বলছি, অসংখ্য যুব হৃদয়ের আইকন, আমি আইকন কথাটা ইন্টেনশনালি বললাম, এর আগে বলিনি। আমি ইন্টেনশনালি বললাম এই কারণে, আমি যখন কথা বলতে গেলাম, আমার চোখ মুখে যন্ত্রণা দেখে বুঝেছে, শোনো, ব্যক্তিগত আক্রমণ আসবে, পরিবারের উপর আক্রমণ আসবে, ভাঙবে না। আমার উপরে আক্রমণ হয়েছে, আমার পরিবারের উপরে আক্রমণ হয়েছে, আমার বউকে সোনাচোর বলা হয়েছে। দাদা, আমিও বলেছিলাম, আমি জানি ব্যক্তিগত আক্রমণ আসবে, পরিবারের উপর আক্রমণ আসবে। যারা মানুষের পাশে থাকতে পারে না, যারা মানুষের জন্য কাজ করতে পারে না, যারা শুধুমাত্র ফেসবুকে থাকে, তারা ব্যক্তিগত আক্রমণ করবে। আমি রাজনীতি করেছি, আমাকে নিয়ে বলো না ভাই। আমার স্ত্রী, বউ, বাচ্চাকে নিয়ে বলছো, তাতে কোনো সমস্যা নেই। এই আক্রমণকে আমি কখনো ভয় পাইনি, ভবিষ্যতেও ভয় পাবো না। সামনে দাঁড়িয়ে ফেস করবো, এবং প্রতিটা আক্রমণ যত আসবে, ইয়ারকাট বুমরা যদি ইয়ারকাট বল হয়ে আসে, কিষানের মতো 6 মেরে বাউন্ডারি বাইরে বের করে দেবো। আচ্ছা, আপনি একটা সময় এসএফআই এর রাজ্য সভাপতি ছিলেন, এবং বর্তমান দিনে যদি, তাই এই প্রশ্ন ভাবলাম আমি আপনাকে করি, বর্তমান দিনে যদি আপনি যাদবপুর ইউনিভার্সিটির মতন কলেজগুলোতে বা বিভিন্ন জায়গাতে আপনি যান, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিগুলোতে, সেখানে যুবকদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে একটা বামপন্থী রাজনীতির পথে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা আপনার কি মত হয়? এটা কেন? দেখুন, আমি তো মনে করি বামপন্থার প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক। এটা কারণ বামপন্থা রুটি রুজির কথা বলে, বামপন্থা গরিব মানুষের কথা বলে, বামপন্থা খেটে খাওয়া মানুষের কথা বলে, যে মানুষটা খেতে পাচ্ছে না তার পেটের ভাতের কথা বলে। ফলে এই দিকে আকৃষ্ট হবে না এমন কোন গর্ধব আছে? সবাই তো আকৃষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বামপন্থাকে যারা নিজেদের বাপের সম্পত্তি বলে মনে করে, আমাদের সমস্যাটা সেইখানটা। এখন সিপিআইএম যদি বলে আমি শুধু কমিউনিস্ট পার্টি, তাহলে এসইউসিআই বলবে ভাই আমরা কে, ফরওয়ার্ড ব্লক বলবে ভাই আমরা কে, সিপিআই বলবে ভাই আমরা কে, সিপিআইএমএল বলবে ভাই আমরা কে। আমরা কি বামপন্থী নয়? আমরা কি কমিউনিস্ট নয়? সিপিআইএম বামপন্থা বা কমিউনিস্ট কোনো পার্টির বাপের পৈতৃক সম্পত্তি নয়। আপনার মনের মধ্যে যদি গরিব মানুষের নিয়ে কাজ করার আগ্রহ থাকে, তাহলে আপনিই বামপন্থী। এবং কালকের অভিষেক ব্যানার্জি স্পষ্ট ভাষায় বলেছে যে অনেকে বলে আমাদের নীতি নেই, নৈতিকতা নেই। শুনে রাখুন, আমাদের নীতি হচ্ছে গরিব মানুষের পাশে থাকা, আমাদের নীতি হচ্ছে মানুষের কাজ করা। তো বামপন্থা তো পরোক্ষভাবে তাই বলে, মার্ক্সবাদ তো তাই বলে। মার্ক্সবাদ বলে এসছে, তৃণমূল কংগ্রেস ইমপ্লিমেন্ট করছে। ফলে তৃণমূল কংগ্রেসের এর চেয়ে বড় বামপন্থী কে আছে? আই ডোন্ট নো, আমি জানি না। হ্যাঁ, একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী বলছেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় বামপন্থী বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বামপন্থী বলছি, অবশ্যই বামপন্থী। দেখুন, আমি যখন ছাত্র রাজনীতি করেছি, যখন সিপিএম এ গেছিলাম, সেই সময় আমাদের সামনে বলা হয়েছিল যে ভাই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমি নিজে বহু মিটিংয়ে, তুমি ক্লিপ এমন পাবে, সেই সব ক্লিপ এখন ঘোরানো হচ্ছে, বহুবার আমি নিজে বলেছি ভিক্ষা নয়, আমরা অধিকার চাই, লক্ষ্মীর ভান্ডার চাই না, বেকার ভাতা চাই না, বলেছিলাম তো। যখন ভোটে গোহারা হারলাম, যখন শূন্য পেলাম, যদিও ডায়মন্ড হারবার আমার জামানতটা বেঁচে গেছিল, অনেকে জামানত বাঁচেনি, তারপরে গিয়ে রিয়েলাইজ করলো, আরে ভাই এটা শুধু লক্ষ্মীর ভান্ডার মানে শুধুমাত্র 1,500 টাকা নয়, এখন তো টাকা আরো বেড়েছে। শুধুমাত্র সামান্য গুটি কয়েক 1,500 টাকা নয়, লক্ষ্মীর ভান্ডার মানে যে মাটা
যার স্বামী সারাদিন ভ্যান নিয়ে রিক্সা নিয়ে বের হয়ে যায়, যার কাছে হাতে কোনো পয়সা থাকে না, তার বাড়িতে যখন সন্তান আসে, মা আইসক্রিম খাবো টাকা দাও, সেই মায়ের যখন টাকা দেওয়ার অধিকার থাকে না, ক্ষমতা থাকে না, এই লোক মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার নিয়ে ওই টাকা দিয়ে নিজের সন্তানের সামান্য জীবন ধারণের জন্য একটু আনন্দের ব্যবস্থা করে দেয়। তাহলে ওই টাকাটা হচ্ছে ওই মায়ের, গরিব মায়ের আত্মসম্মান। সিপিআইএম এটা বোঝেনি, পরে রিয়েলাইজ করলো যে না না না, ওটা বলা যাবে না, ওটা ফাউল হয়ে যাচ্ছে। পরে বললো আমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াবো। শুভেন্দু দিকে এখন বলছে আমরা 3,000 টাকা দেবো। আরে ভাই, তোমাদের সরকার তো ত্রিপুরাতে আছে, তোমাদের সরকার তো উত্তরপ্রদেশে আছে, তোমাদের সরকার তো ভারতবর্ষের অন্যান্য জায়গায় আছে, আরে তোমাদের সরকার তো দীর্ঘদিন ধরে গুজরাটে আছে। 3,000 কেন, 6,000 টাকা করে দাও, দিয়ে বলো এটি আমাদের বিকল্প মডেল। তো ফলে কারোর চুরি করা জিনিস নিয়ে লাফালাফি করতে খুব ভালো লাগে। বিকল্প মডেল তৈরি করতে পারবে না, বিকল্প তো তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, অস্বীকারের কোনো জায়গা নেই। আচ্ছা, কি আগে 2 দিন আগে সম্ভবত মোহাম্মদ সেলিমকে যখন আপনার বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করে, তখন মোহাম্মদ সেলিম কলার খোসা দেখিয়েছিলেন, আপনি হয়তো সেই ভিডিও হয়তো দেখেছেন। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুবই মানে এটা অসম্মানীয় একটা জিনিস, একটা অসম্মান করা হয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত? আমি যখন গতকালকে যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করিনি, তখন ব্যক্তি মোহাম্মদ সেলিম আর ব্যক্তি প্রতীকুর রহমানের মধ্যে সংঘাত ছিল। আজকের ব্যক্তি প্রতীকুর রহমান শুধু নয়, আজকের তৃণমূল কংগ্রেসের একজন ছোট্ট নগণ্য কর্মী প্রতীকুর রহমান। একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে একটা রাজনৈতিক দলের রাজ্য সম্পাদককে ব্যক্তিগত আক্রমণে আর যাবো না। আপনি কলা দেখাতে পারেন, আপনি কাঁচকলা দেখাতে পারেন, ব্যক্তিগত আক্রমণে আমি যাবই না। রাজনীতির লড়াই রাজনীতির মাঠে রাজনৈতিকভাবে লড়ে নেওয়ার জন্য আমার নেতা, আমার নেত্রী নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক কাজ করবো। শুভেন্দু অধিকারী আপনার বিষয়ে বলছিলেন যে, আপনি আশা করি সেই ভিডিও দেখেছেন কিনা জানি না, তবে শুভেন্দু অধিকারী আপনার বিষয়ে বলছিলেন যে দম থাকলে লড়ে দেখাক, এরকম একটা মন্তব্য বা এক কথা আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। কি বলতে চাইবেন? আমি জানি না এই ভিডিও আপনারা পাবেন কিনা। সম্ভবত 6 মাস 7 মাস আগে শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের বাইরে বের হয়ে এসেছিলেন, এসে বলেছিলেন এই নওশাদ, কিছু গরিব মুসলমান শিক্ষিত মুসলমানরা লড়ে যাচ্ছে, এই নওশাদ লড়ে যাচ্ছে, ওই ডায়মন্ড হারবারের প্রতিকূল লড়ে যাচ্ছে, আর বাদ বাকি তো সেলিম সাহেবরা ঘরে ঘুমোচ্ছে। সেই সময় আপনাকে প্রশংসা করেছিলেন। একদমই। তাহলে শুভেন্দু বাবুকে এটা বলতে হবে। শুভেন্দু দা, শুনতে পাচ্ছেন? মনে আছে অভিষেক ব্যানার্জি যখন লোকসভাতে আমার বিরোধী ছিলেন, আপনি রাতের অন্ধকারে কাকে দিয়ে ফোন করেছিলেন, মনে আছে? কল লিস্ট কিন্তু আছে। হাটের মাঝখানে আমিও কিন্তু হাড়ি ভাঙতে পারি। তো ফলে প্রতীকুর রহমানকে যদি আপনি না জানেন, তাহলে আপনি ফোন করতে এসেছিলেন কেন? কি কি ডিল নিয়ে এসেছিলেন কেন? আমি কিন্তু এখনো প্রকাশ্য বলিনি। এইটুকু সৌজন্যতা বোধ থাক, রাজনীতির আঙিনাতে এটুকু থাকা উচিত। আচ্ছা, সামনে 26-এর নির্বাচন এবং বেশ কিছু সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সংখ্যালঘু ভোটে একটা ফাটল ধরতে পারে তৃণমূল কংগ্রেসে। আপনি একজন সংখ্যালঘু হয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন, আপনার কি মনে হয় সংখ্যালঘু বিষয়ক কোনো দায়িত্ব আপনাকে দেওয়া যেতে পারে? প্রথম কথা হচ্ছে, কালকে যখন আমার নেতার সঙ্গে কথা হয়েছে, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আমি বলেছি আমি তৃণমূল স্তরে, তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূল স্তরেই কাজ করতে চাই। দেখো, আমার ওই কথাটা আবারও বলতে হয়। অভিমন্যুর নাম নিশ্চয়ই শুনেছ। যখন মহাভারত যখন যুদ্ধ হচ্ছে, যখন অভিমন্যু যখন চক্রব্যূহ ভাঙতে যাচ্ছে, আরো অন্যান্য যারা ছিল এসে শ্রীকৃষ্ণের পায়ে হাত দিয়ে যখন প্রণাম করছে, সবাই জিজ্ঞেস করছে, শ্রীকৃষ্ণ সবার মাথায় আশীর্বাদ করে বলছে আয়ুষ্মান ভব, মানে দীর্ঘজীবী হব। যখন অভিমন্যু পায়ে হাত দিয়ে প্রণাম করতে এসছে, তখন শ্রীকৃষ্ণ বলেছিল আয়ুষ্মান ভব বলেনি একবারের জন্য, বলেছিল যশস্বী ভব, তুমি নাম যশ খ্যাতি অর্জন করো। উনি জানতেন অভিমন্যু চক্রবর্তীর মধ্যে ঢুকবে বেরোতে পারবেন না। একবারও বলেননি যে তুমি ঢুকো না, বলেছে তুমি যাও, কিন্তু তুমি নাম সম্মান যশ আদায় করো। প্রতীকুর রহমানরা, আমাদের মধ্যে অসংখ্য প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, অন্য দলের মধ্যে আছে, সমস্ত দলেই আছে, যারা এখনো নিঃস্বার্থভাবে কাজ করতে রাজি আছে, ন্যূনতম কোনো পদের আশা না করে, শুধুমাত্র যোগ্য সম্মান আর একটু আদর করে পিঠে চাপড় দিয়ে বলা, লড়ে যাবাটা তোর পেছনে আমরা আছি। তাহলে এই প্রশ্নটা মানে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, তাও আমি আরো একবার জিজ্ঞেস করব যে ব্যক্তিগতভাবে, অন্য কারোর কথা বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আপনি আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখেন? কোনো এমএলএ, কোনো এমপি, কোনো সভাপতি, কি পদে আপনাকে নিজেকে দেখতে চান? আমি বিশ্বাস করুন, আজ থেকে 10 বছর পরে যদি আপনি আমার ইন্টারভিউ কোনোদিন নিতে আসেন, আপনি যখন ফোন করবেন, আমি যেন বলি ভাই আমি একটু একটা জায়গায় আছি, একটু ব্যস্ত আছি, তুমি যদি এখানে আসতে পারো তাহলে ইন্টারভিউটা দেবো। তুমি যখন ক্যামেরা বুম নিয়ে যাবে সেখানে, আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি 10 বছর পরে আমাকে গ্রামের মধ্যে কোনো বুথ কমিটির কর্মীদের সঙ্গে বসে মিটিং করছি, এটা যদি তুমি দেখো, তাহলে আমি খুব খুশি হব। মমতা ব্যানার্জির একাধিক কল্যাণমূলক প্রকল্প আছে এবং যেগুলো আমরা দেখতে পাই সামাজিক প্রকল্প আছে, তার মধ্যে আপনার পার্সোনাল ফেভারিট কি কি? আমার তো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার মনে হয়েছে।
একদমই মনে হয়েছে। দ্বিতীয়টা আমার মনে হয়েছে কন্যাশ্রী প্রকল্প ভীষণভাবে গ্রহণযোগ্য হয়েছে। দুয়ারে সরকারের প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ ভীষণভাবে এফেক্টেড হয়েছে, ভীষণভাবে প্রভাবিত হয়েছে। আর যদি লড়াইয়ের প্রশ্ন বলো যে কোন লড়াইটা এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, এসআইএন যেভাবে লড়াই করলেন না, একদিকে দাঁড়িয়ে এই লড়াই তো সিপিএম করার কথা ছিল, ভাই তুমি তো বিজেপি বিরোধী বলে নিয়ে থেকে দাবি করো। সুপ্রিম কোর্টে তো তুমি চাকরি চুরি নিয়ে হাইকোর্টে কেস করছো, সুপ্রিম কোর্টে কেস করছো, তুমি সারাদিন কেস করো। এসআইএন নিয়ে বড় করে কেস করতে পারলেন না। এখন ফেসবুকে নতুন করে যে অমুক জনকে দিয়ে কেস করিয়েছি, তমুক জনকে দিয়ে কেস করিয়েছি। তবে তোমাদের নেতারা কোথায়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার সমস্ত কাজ ফেলে, একটা লোকসভার সাংসদ তার সমস্ত কাজ ফেলে সুপ্রিম কোর্টে গিয়ে সলভ করতে চলে গেল, তোমরা শীত ঘুমে চলে গেলে। ফলে এইগুলো আমাকে ভীষণ প্রভাবিত করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই কথাটা বলবার কারণে ব্যক্তিগত আক্রমণটাই শুরু হয়েছে। আচ্ছা, আপনি ফেসবুকের কথা বললেন এবং এই জিনিসটা দেখতে আমারও ব্যক্তিগতভাবে খুব ফানি লাগে। যখন এই ক্লিপটা ইন্টারনেটে যাবে, আপনার এই ভিডিওগুলো যখন ইন্টারনেটে যাবে, আই এম শিওর যে এর কমেন্ট সেকশনে সিপিআইএম এর বেশিরভাগ কমেন্ট যেগুলো থাকবে সিপিআইএম এর পক্ষ থেকে থাকবে। এবং শুধু তাই নয়, বর্তমান দিনে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখতে গেলে কোথাও না কোথাও সিপিআইএম ডমিনেট করে। এবং একজন মহান মনীষী বলেছেন, কে বলেছেন আমি জানি না, যদি ফেসবুকে ভোট হতো হয়তো সিপিআইএম 294টা আসন নিয়ে চলে যেত। কি এমন জিনিস আছে যে তারা সোশ্যাল মিডিয়াতে তো ভালো করছে, বা সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন এত? এই জায়গাটা সিপিএমকে শ্রদ্ধা করতে হবেই, আমার পুরনো সতীর্থ। তো তুমি এটা জাস্ট ভেবে দেখো, একটা দল শূন্য হয়ে গেছে, একটা দলে একটাও বিধায়ক নেই, একটাও এমএলএ নেই, 5%-এর ভোটে 5%-এর ভোট নেমে গেছে। স্টিল নাও টুডে সেই দলটার কর্মীরা দুদিন আগে যে নেতাকে মাথায় তুলে রেখেছিল, সেই নেতা দল ছাড়ার পরে, সেই নেতা অন্য দলে যাওয়ার পরে তার বিরুদ্ধে গালাগাল দিচ্ছে। ব্যক্তিগতভাবে কিন্তু আমাকে সবাই চেনে, আমাকে সবাই ভালোবাসে, কিন্তু গালাগাল দিচ্ছে কেন? না, দলকে ডিফেন্ড করতে হচ্ছে। এই যে দলের প্রতি যাদের ডেডিকেশন, এদের প্রতি তো সম্পূর্ণ শ্রদ্ধা আমার আছে। আমি তো এদের কথাই বলেছি। আমি তো বলেছিলাম যে একটা প্রতিকুর রহমান আলিমুদ্দিনের লাশ কাটা ঘরে এখনো লাশ হয়ে পড়ে আছে। আমি তো বলেছিলাম যে আমার সুসাইড করতে বাধ্য করা হয়েছে রাজনৈতিক জীবনের, এখন আমার বডিটা পড়ে আছে আলিমুদ্দিনের ওই টেবিলে। আমার বডিটা যদি কাটাছেঁড়া করে দেখে, যদি পোস্টমর্টম করে দেখে, বুঝতে পারবে প্রতিকুর রহমানরা কেন দল ছাড়ে। আমি জানি এই যারা গালাগাল দেবে, এই যারা লিখছে চটি চাটা, এই যারা লিখছে গাদ্দার, তারা আবার আসবে। বিশ্বাস করুন, এদের প্রতি আমার কোনো বিরোধ নেই, আমার কোনো অশ্রদ্ধা নেই, এদের প্রতি পূর্ণ সম্মান আছে। আপনি আরো বেশি করে দিন, আপনি যত বেশি করে গালাগাল দেবেন তত শ্রদ্ধা আপনার প্রতি আমার বাড়বে। কিন্তু প্রশ্ন আমি আপনাদের নিয়ে করেছিলাম। চাক দিন ইন্ডিয়া সিনেমা দেখেছো? হ্যাঁ, শাহরুখ খানের দেখেছিলাম। প্রথম সিনে একটা বাচ্চা ছেলে দেয়ালে গাদ্দার বলে লিখে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিনেমার শেষে কিন্তু যাকে গাদ্দার বলেছিল সেই কিন্তু ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নিয়ে বের হয়ে এসেছিল। যারা গাদ্দার লিখছেন লিখুন, সমস্যা নেই, সময় এলে ওয়ার্ল্ড কাপের ট্রফি আপনারা পাবেন। আচ্ছা, যারা গাদ্দার লিখছে তাদের জন্য কোথাও না কোথাও এই প্রশ্নটা করছি, শূন্যতা কি কাটবে? আমি এই ব্যক্তিগত আক্রমণে যাব না, বিশ্বাস করুন আমি যাবই না। আমি আবারও বলছি, পূর্ণ আস্থাশীল, এবং আবারও বলছি যে আপনাদের মধ্যে অনেকেই যারা গাদ্দার লিখছেন, চটি চাটা লিখছেন, বা নীতি ন্যায়হীনতার কথা বলছেন, আবার অনেকেই বলছেন প্রতিকুদ্দা তোমার সঙ্গে আছি, আবার অনেকেই বলছেন প্রতিকুদ্দা তোমার পথে হাঁটতে চাই। তো ফলে শূন্য দশা ছেড়ে দিন, আগে দলের অভ্যন্তরে যে সমস্ত প্রতিকূলরা আছে তাদেরকে বাঁচান আগে, আমার পেছনে লাইন না দেয়। আমি এখনো ভাঙাতে যাচ্ছি না, বিশ্বাস করুন, আবার বলছি আমি এখনো ভাঙাতে চাইছি না। কিন্তু যারা দলের মধ্যে দম ফেলতে পারছে না, তারা কিন্তু প্রতিকূলের পিছনে লাইন দিয়েছে। অসংখ্য ফোন আসছে, বিশ্বাস করুন, দয়া করে অনুরোধ করছি কর্মীদেরকে বাঁচান। আপনারা না বাঁচলে খুব মুশকিল আছে। এই সোশ্যাল মিডিয়াতে অন্তত একটু কথা বলার তো জায়গা আছে। কর্মীদেরকে বাঁচান, প্রতিকূলদেরকে বাঁচান। তাহলে আপনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী 1 মাসের মধ্যে আমরা একটা প্রতিকূল এফেক্ট দেখতে চলেছি, যেখানে ডমিনো পড়ে যায়, সেরকম ভাবে কিছু একটা হতে চলেছে, প্রতিকূল এফেক্ট। আগে দেখো, আমার দল এখনো আমার সেই নির্দেশ দেয়নি। দল যদি নির্দেশ দেয় যে প্রতিকূল এফেক্ট ফেলাও, ব্যক্তি প্রতিকূল তো নয়, আমি বলছি অসংখ্য প্রতিকূল, যারা দিনের পর দিন মুখ বুঝে সহ্য করেছে, যারা প্রশ্ন করার জন্য কাঠি হয়েছে, যারা প্রশ্ন করার জন্য নেতার বাড়ির বাজারের ব্যাগ বয়ে যায়নি বলে, নেতার কোনো ফরমাস শোনেনি বলে, যাদেরকে দল থেকে লাথ মেরে বের করে দেওয়া হয়েছে, দুটো অপ্রিয় প্রশ্ন করেছে বলে দল থেকে বের করে দেওয়া হয়েছে বিনা বিচারে, বিনা শুনানিতে, তারা কিন্তু ক্ষোভে ফুসছে। তো ফলে দল যদি নির্দেশ দেয় যে এফেক্ট দাও, প্রশ্ন করার এফেক্ট দাও, প্রশ্ন করার সাহস দেখানোর যারা আছে তাদের সঙ্গে থেকো, যদি একবার বলে তাহলে হবে। আগে দেখো, পিকচার বাকি হ্যাঁ।
ধরুন তৃণমূল দলে এলেন এবং দলে আসার পরে অনেকে মনে করে যে কম্পিটিশন বেড়ে যায়, অনেকে মনে করে যে তার পদ হারিয়ে যেতে পারে। তো আপনার কি মনে হয় দলে আসার পরে তৃণমূল দল থেকে, আমি স্পেসিফিক তৃণমূল দল থেকে বলছি, কোনো নেগেটিভিটি আপনি পেয়েছেন, কোনো নেগেটিভ মেসেজ? গতকাল থেকে, গত পরশু থেকে তো ফোন আসছিল কন্টিনিউ। একটা বড় অংশের ফোন অভিমান ভাঙানোর জন্য আসছিল, একটা বড় অংশের ফোন গালাগাল দেওয়ার জন্য আসছিল। গতকাল থেকে এরকম অসংখ্য ফোন আসছিল, আমি যেগুলো আননোন নাম্বার ফোন করছি, দাদা আমি অমুক ওয়ার্ডের কাউন্সিলর, দাদা আমি অমুক জায়গায় পঞ্চায়েতের প্রধান, দাদা আমি অমুক জায়গার তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, দাদা আমি অমুক জায়গার জেলা পরিষদের সহ সভাধিপতি। অসংখ্য ফোন আসছে, অসংখ্য ফোন আসছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। অসংখ্য কর্মীরা, আমার সহযোদ্ধারা, কর্মীরা তো বলবো না, অসংখ্য সহযোদ্ধারা যারা কন্ট্যাক্ট করছে, আমি ভীষণ আপ্লুত। বিশ্বাস করো, মানে আচ্ছা এটা তো ঠিক, আমি যখন রাজনীতি শুরু করেছি তখন শাসক দল তৃণমূল কংগ্রেস। এটা তো ঠিক, আমি যখন রাজনীতি করেছি বিরোধী সিপিআইএম করেছিলাম, আক্রমণ তো কেন্দ্রবিন্দু ছিল তৃণমূল কংগ্রেস, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো সারা জীবন এই দলের কর্মীদের বিরুদ্ধে সারা জীবন রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্য বলে গেছি। একদিনে 24 ঘন্টা এখনো পার হয়নি, এখনো 24 ঘন্টা যায়নি। যেভাবে কর্মীরা ফোন করছে, যেভাবে আপ্লুত হয়ে, এবং মানে একটা কথা যেভাবে লিখে পাঠাচ্ছে, মানে আমি ভীষণ আপ্লুত যে দাদা বহুদিন পরে দল পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হওয়া একটা নেতার জন্য বহুদিন পরে ভালো লাগছে। কোট আনকোট। বহু নেতা ফোন করছে, মেসেজ করছে, বাড়িতে আসছে, নানা রকম, কেউ মানে মেয়ের জন্য খাবার নিয়ে আসছে, কেউ ফুলের তোড়া নিয়ে আসছে, কেউ অভিষেক ব্যানার্জির সঙ্গে পতাকা দেওয়া ফ্রেমে ছবি নিয়ে আসছে। অলরেডি বাড়িতে ওই ছবি গোটা 15 হয়ে গেছে। প্রচুর বিভিন্ন রকম গিফট নিয়ে আসছে। তারা ফোনে বলছে দাদা আপনি কলকাতায় কবে আসবেন, দাদা আপনি মালদায় কবে আসবেন, দাদা আপনি নবদ্বীপে কবে আসবেন, দাদা বনগাঁতে কবে আসবেন। বিভিন্ন জায়গার, গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তের অসংখ্য আমার সহযোদ্ধারা, যারা আমি এখন যাদের সঙ্গে কানে কানে মিলে কাজ করতে চাই, তারা যেভাবে আমাকে সাহস যোগাচ্ছেন, মনে হচ্ছে কাজটা করতে পারবো তৃণমূল কংগ্রেসে। আচ্ছা, কালকের আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলের পতাকা তুলে নিলেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আশা করি আপনার কথা হয়েছে। নিশ্চয়ই। তো আপনার যে প্রবলেমগুলো সিপিআইএম এ হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনাকে স্বাধীনতা দিয়েছে? সেই স্বাধীনতার ফ্রিডমটাকে আপনাকে দিয়েছে? যে ভালোবাসাটা আপনি চান সেটা কি পেয়েছেন? যে এই ভালোবাসাটুকু না পেলে প্রতিকুর রহমানকে তৃণমূলে আসতো? একটা ফোনে তো এই ভালোবাসা আসে না, দুটো ফোনে হাই হ্যালো তো এই ভালোবাসা আসে না। এই ভালোবাসা একটা দুটো ফোনে যদি 10 মিনিট 15 মিনিটের কনভারসেশন হয়, সেই কনভারসেশনে একটা মানুষের উল্টো দিকের মানুষের আন্তরিকতা বোঝা যায়। দেখো, প্রথম কথা, সহজ কথা, তুমি যখন তোমার কাছের লোকের দ্বারা যখন আক্রান্ত হচ্ছ, যখন তোমাকে প্রতিদিন ছুরি নিয়ে আঘাত করা হচ্ছে, যখন তুমি ক্ষতবিক্ষত হচ্ছ মানসিকভাবে, আর তুমি যাকে শত্রু বলে এসেছিলে সে যদি পেছন দিয়ে গিয়ে বলে ওকে মারছিস কেন, আর অন্তত একটা মলম আর গজ কাপড় নিয়ে যখন তোমার এই ক্ষতের উপর মলম লাগায় না, ম্যাজিকের মতো কাজ করে। মনের ক্ষত শুকিয়ে গেলে সমস্ত ক্ষত শুকিয়ে যায়। অবশ্যই। আমি সারা জীবন যে মানুষটার বিরোধিতা করে গেলাম, আমি সারা জীবন যে মানুষটার ব্যক্তি আক্রমণ করে গেলাম, আমি সারা জীবন যে দলের নেত্রীর আক্রমণ করে গেলাম, যখন আমি সবচেয়ে ক্রাইসিসে, সেই দলের নেতা যখন এসে ফোনটা করে না, আমি তোমার পেছনে আছি, চিন্তা করো না। আর গতকালকে তো সামনাসামনি বলেছে সমস্ত কুৎসার জবাব আমি দেবো। মানে কার্যত আমার কাছে মনে হয়েছে ওই কুৎসা রটানোকারী আর প্রতিকুর রহমানের মাঝখানে অভিষেক ব্যানার্জি নামক একটা হিমালয় পাহাড় দাঁড়িয়ে আছে। বাড়তি ভালো লাগা তো থাকবে, স্বাভাবিক তো। আচ্ছা, আমাদের রাজ্যে প্রায় 34 বছর সিপিআইএম শাসন করেছে, এবং 34 বছর শাসন করার পরে আজ সিপিআইএম এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে তারা একটাও না বিধানসভাতে আছে, না রাজ্যসভাতে আছে, আর না আপনার কোনো জায়গায় আছে। মানে বলতে গেলে সিপিআইএম শূন্য, শেষ। আপনার কি মনে হয় সিপিআইএম এর এই ডাউনফলটা হলো কিভাবে? একটা দল যেটা 34 বছর শাসন করেছে শূন্যতে, তা বলে অল্প পদ থাকার সম্ভব, শূন্যতে কিভাবে এলো? আমরা বিনতুগলকের নাম শুনেছি, আবার সিপিএম এর বন্ধুরা রেগে যাবে, পাগলা রাজা বলা হতো, আবার কমেন্ট করবে নিচে। হ্যাঁ জানি, বাট আমি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি সিপিআইএম এর প্রতিকুর রহমান না। আমি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী। বিনতুগলকের পাগলা রাজার মতো, পাগলা রাজা যেমন বিভিন্ন রকম কখন সিদ্ধান্ত নিলে যে রাজধানী এখানে মানে ওখানে হবে, বিনতুগলকের মতো সিপিএম দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, এবং বিশ্বাস করুন 30 বছর 40 বছর পরে একটা ডকুমেন্টে লিখেছে ঐতিহাসিক ভুল, ওই সিদ্ধান্ত আমাদের ভুল নেওয়া হয়েছিল। সেই ভুলের কারণে তাদের মাসুল আজকের কর্মীদেরকে দিতে হচ্ছে। এটা সবাই জানে। যখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী যখন লড়াই করছে, তখন উপরে কেন্দ্রীয় কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট, মন্ত্রিত্ব না নিয়ে জোট,
আর লোকজন বললো, প্রশ্ন করলো, তুমি জিতবে, তুমি মন্ত্রিত্ব নেবে না? আরে মন্ত্রী পেলে তো দুটো ছেলে চাকরি দিতে পারবে, বছরে 10টা করে ছেলে চাকরি দিলে 5 বছর 50টা ছেলে তো চাকরি দিতে। অবশ্যই অবশ্যই। নাও 7টা মন্ত্রী নাও। বলছে না, আমরা সরকারকে সাপোর্ট করবো, মন্ত্রিত্ব নেবো না। নীতি আদর্শের প্রশ্নে নেননি, কোনো সমস্যা নেই। একটা পরমাণু বিল, সেই নিয়ে আপনি জোট ভেঙে দিলেন। কংগ্রেস এসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করলো, সরকার রাখতে পারলো? সিপিএম পড়ে গেল। একটার পর একটা ভুল সিদ্ধান্ত। সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত এই সময়কালে নিয়ে কংগ্রেসের সঙ্গে জোট, আইএসএফ এর সঙ্গে জোট, আর কাফিনের শেষ পিরেক পুঁতে দিল হুমায়ুন আহমেদ। কখন বলছে জোট করব, কখনো বলছে, আচ্ছা একটা বিশ্বাসযোগ্যতা থাকবে তো, যে ভাই আমি তোমার সঙ্গে লড়ছি, আমি চলো ফাইন একসঙ্গে লড়ি। আপনি 16তে লড়ছেন, 18তে লড়ছেন না। আপনি 18তে লড়ছেন, 21-এ লড়ছেন না। আপনি 21-এ লড়ছেন, 24-এ লড়ছেন না। মানুষ বিশ্বাস করবে? জোটের বৈধতা নিয়ে মানুষ প্রশ্ন করবে না? আর আপনি সারা বছর জোট করবেন না। যারা টুকতে গেলেও তো পরীক্ষা মানে পড়তে হয়, যে ভাই কোন অধ্যায় থেকে কোন লেখাটা পড়েছে, টুকতে হবে। আপনি যদি লেখাই না পারেন, যদি টোকা পড়তে না পারেন, আপনি টুকলি দিলেও তো আপনি পাস করতে পারবেন না। আর পরীক্ষার সময় আপনি যতই পকেট থেকে আইএসএফ এর টুকলি বের করেন, আপনি পকেট থেকে যতই কংগ্রেসের টুকলি বের করেন, আপনি পকেট থেকে যতই হুমায়ুন আহমেদের টুকলি, হুমায়ুন কবিরের টুকলি বের করেন, আপনি পকেট থেকে যতই জামাত এসডিপি এর টুকলি বের করেন, আপনি তো সারা বছর পড়েননি, আপনি তো সারা বছর মানুষের পাশে থাকেননি, আপনি পাস করবেন কিভাবে? জনবিচ্ছিন্নতা হচ্ছে সিপিআইএম এর সবচেয়ে বড় হারের কারণ। আর আপনার কি মনে হয় যে এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমি কোথাও না কোথাও অবজার্ভ করতে পারলাম, বা বিভিন্ন মিডিয়াতে বর্তমান দিনে দেখা যাচ্ছে যে সিপিআইএম অনেক বেশি পক্ষপাত হচ্ছে। যেমন ধরুন মিডিয়াতে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া অনলাইনে সবাই জানে যে ধরুন মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া থেকে দাঁড়াবেন, কিন্তু আপনার ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাকে হয়তো 1 মাস আগে বলা হয়েছে যে আপনি ডায়মন্ড হারবারের মতন একটা বড় সিটে আপনাকে দাঁড়ানো। আপনার কি মনে হয় না যেটা পক্ষপাত, যে কাউকে এত আগে বলে দেওয়া হচ্ছে আর কাউকে দেওয়া হচ্ছে না? একটা দলের সিদ্ধান্ত সেই দল নেবে, আমার সেটা প্রবলেম না। বাট আমি তো এই কিছু বেসিক পয়েন্টে প্রশ্ন করেছিলাম। সিপিআইএম হোল টাইমার যারা হয়, যারা হোল টাইমার, তারা তার জীবন যৌবন ত্যাগ করে সিপিআইএম এ হোল টাইমার হয়। তার বদলে পায় কত? বিশ্বাস করুন, টাকাটা ফ্যাক্ট না এখানে। 7,000, 10,000, জেলাগুলোতে আরো কম, 2,000, 3,000, 2,500। যারা হোল টাইমার হয়, আমি যে হোল টাইমার হয়েছিলাম, টাকাটা আমাদের কাছে কোনো বিষয় না। আমাকে যখন হোল টাইমার হতে বলা হয়েছিল, আমি বলেছি আমি ওকালতি পাশ করার পরে হোল টাইমার হবো, তার আগে আমি হবো না। আমি ওকালতি ল পাশ করার পরে তারপর হোল টাইমের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমার মনের মধ্যে যেন এতে থাকে যে ভাই আমার সামনে আমার কেরিয়ার ছিল, আমি কেরিয়ারকে লাথি মেরে এই পার্টি হোল টাইমার হয়েছিলাম, পার্টিকে কিছু দেবো বলে। আমরা যারা হোল টাইমার, পার্টিতে তাদের নীতি নির্ধারণ করা হয় সবচেয়ে উঁচু জায়গায়, তাদের ভাবা হয় সবচেয়ে আগে। অদ্ভুতভাবে দেখলাম একজন হোল টাইমার, সে সারা জীবন হোল টাইমার, কিন্তু তিনি ভালো বলতে পারেন না, তার গায়ের রংটা চকচকে নয়, তার কথা বলার মধ্যে শালীনতা নেই, সে নেতা হবে না। আচ্ছা, গরিব মানুষের পার্টি করবে তোমরা? মুখে গাইয়া টান থাকবে না, গা দিয়ে ঘামের গন্ধ বেরোবে না, চুল উস্কো টুস্কো হবে না, গা ফাটা হবে না, পা ফাটা হবে না। আপনি শুধু বলবেন আমি গরিব মানুষের পার্টি করি, আর গরিব মানুষের নেতা আপনার দলের নেতা হবে না। আপনি সারাদিন গাড়ি চড়ে ঘুরে বেড়াবেন, গিয়ে গরিব পাড়ায় গিয়ে মিটিং করবেন, আর তৃণমূল কংগ্রেস যদি গাড়ি করে ঘুরে বেড়ায়, আপনি বলেন তৃণমূল কংগ্রেসের নেতারা বিলাসিতা করছে। দুটো একসঙ্গে কি করে হয়? আচ্ছা, আপনি যখন রেজিগনেশন দিলেন, রেজিগনেশন দেওয়ার পরে অন্য কোনো দল থেকে আপনার অফার আসেনি? অন্য কোনো দল থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়নি? আমি যখন রেজিগনেশন দিলাম, রেজিগনেশন দেওয়ার পরে পশ্চিমবঙ্গের ছোট বড় মেজো যতগুলো দল আছে, যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো সংগঠন আছে, এখন আমার হোয়াটসঅ্যাপ আছে, সবাই কেউ মেসেজ করে, কেউ ফোন করে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। আমি সবাইকেই বলেছি আমি ভাববো, কারণ আমার সামনে দরজা এখন নতুন দরজা খুলছে, অনেকগুলো দরজা খুলছে। আমাকে একটু ভেবে দেখতে হবে আমি কোন দরজা দিয়ে যাব। আমি প্রথম ভেবেছিলাম যে আমি রাজনৈতিক সন্ন্যাস নেব, আর রাজনীতি করবো না, চেষ্টা করবো। ওকালতি পাশ করেছিলাম, কোর্টে গিয়ে প্র্যাকটিস করে দুটো বউ কন্যা সন্তানের ভাতের জন্য ব্যবস্থা করব। এখন যারা বলছে না প্রতিকূল দ্বারা, অনেকে বলছে সিম্প্যাথি নেওয়ার জন্য, প্রতিকূল দ্বারা আর্থিক অবস্থা খারাপ, হেনা তেনা, হ্যাঁ কমেন্ট সেকশনে অনেক জায়গায় অনেকে বলছে। আরে প্রতিকূল মানে আর্থিক অবস্থা এত খারাপ হয়নি যে কালো কোটটা গায়ে দিয়ে কোর্টে গেলে দাঁড়িয়ে দুমুটো ডাল ভাত জোগাড় করার ক্ষমতা আমার আছে। কিন্তু আপনি যদি ভাবুন, লতা মঙ্গেশকরকে যদি আপনি বলতেন যে লতাজি আপনার গলাটা আমার দিয়ে দিন, দিতে পারতো? আপনি যদি সচিন টেন্ডুলকারকে বলতেন যে ভাই তোমার যে ক্লাসিক্যাল ব্যাটের জাদু, তোমার ওই হাতের যে মোচড়, ওটা আমার দিয়ে দাও, সে দিতে পারতেন? আপনি যদি
ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বলেন যে ভাই তোমার পা দুটো আমার দিয়ে দাও, দিয়ে দেবে? তো একজন ফুটবলারের কাছে যদি তার পাটা সবচেয়ে প্রিয় হয়, একজন গায়ক বা গায়িকার কাছে যদি তার গলাটা সবচেয়ে প্রিয় হয়, একজন যিনি রাজনীতি করেন তার রাজনৈতিক জীবন তো তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি সেটা দিয়ে দেবো একটা দলকে? একটা দলের কারণে আমি সেটা ছেড়ে দেবো? তো ফলে ডিসাইড করলাম রাজনীতি করতে হবে। আর সেই সায়ন্যে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসটাই বেটার অপশন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। আচ্ছা, সিপিআইএম এ বেশ কিছু নেতাদের আমি দেখি, আমি নামই বলে দিচ্ছি, যেমন ধরুন শতরূপ ঘোষ, এমন একজন, আমি তাকে মাঠে খুব কমবার দেখেছি মানুষের সাথে সংযোগ করতে, কিন্তু সোশ্যাল মিডিয়া তাকে সবসময় দেখা যায়, টিভির এসি রুমে, বন্ধ রুমে সবসময় তাকে দেখা যায়। এবং তিনি বলছেন যে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, আপনার এইভাবে যাওয়াটা উচিত হয়নি, এই ধরনের মন্তব্য করছেন। শতকরা বলেছিলে তুমি? আমি কিন্তু সরি, হ্যাঁ, আমি ব্যক্তি আক্রমণ করতে চাইছিলাম, বলো না, ঠিক না। আমি কি বলেছি তুমি ইউটিউবার থেকে পয়সা কামাও, তুমি হোল টাইমার হয়ে? আমি তো একবারও বলিনি। কেন দাদা ব্যক্তি আক্রমণ করছো? ভালো থাকো। যে বড় ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, যারা বর্তমানে এসএফআই করছে, তাদের উদ্দেশ্যে কিছু দুটো কথা যদি বলে দিতেন। ভাই এসএফআইটা মন দিয়ে কর, এসএফআইটা কর, বামপন্থার মিনিং বোঝ, বামপন্থা কি বোঝ, চোখে চোখ রেখে প্রশ্ন করতে শেখ। শুধু একটা জিনিস বলার, জীবনের এতটা বছর পার হয়ে এসে এটা মনে হয়েছে, যারা নিজের দলের মধ্যে নিজের দলের নেতার চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারে না, তারা তৃণমূলের চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারবে না, বিজেপির চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারবে না। আগে নিজের দলের নেতাদের চোখে চোখে রেখে প্রশ্ন কর, সাহস ভাঙ, ঠিককে ঠিক বল, ভুলকে ভুল বল, তারপরে বিরোধী দলের চোখে চোখে রেখে প্রশ্ন করি। সবাই ভালো থাকিস, তোরা রাজনীতিটা কর। আমি চাই এবং অবশ্যই চাইবো যে পশ্চিমবঙ্গের মাটিতে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিসর গড়ে উঠুক, যেখানে অসংখ্য শিক্ষিত একজাক ছেলে মেয়ে, যারা সমাজ বদলের স্বপ্ন নিয়ে, যারা গরিব খেটে খাওয়া মানুষের পাশে থাকবার জন্য রাস্তায় নামবে। সেই রাস্তায় তোরাও আসতে যাচ্ছিস, আমরাও আসতে যাইছি। সেই পরিসর যাতে বেড়ে উঠুক। রাজনীতির পড়াশোনা করো, রাজনীতির চাষ মগজের মধ্যে করো। আচ্ছা, আজ তো আপনার কি মনে হয় যে আপনি দল জয়েন করার পরে কোথাও থেকে, সিপিআইএম বলুন বা অন্য দল থেকে বলুন, সংগঠন থেকে বলুন, আপনার কাছে কিছু হতে পারে, মানে কোনো নতুন কেউ আসতে পারে দলে, কোনো বড় পদের নেতা? আমি আবারও বলছি, আমার দল এখন আমার নির্দেশ দেয়নি, তবে এটুকু বলছি, ওই যে কালকে থেকে একটা আবার আমার দেখলাম শুধু কেউ কমেন্ট করেছে, দরজা খুলে দেখ রে তোর হাবুল এসেছে, মানে আমাকে হাবুল বলছে। হাবুল বলুন আর যাই বলুন, এরকম হাবুলটা কিন্তু দরজার ভাগে দাঁড়িয়ে আছে। দরজাটা খুলে আপনারা দেখুন, হাবুলগুলো বেরিয়ে যাচ্ছে না তো, ওই হাবুলটা কিন্তু আমার দরজা থেকে পাওয়ার আছে। আবারও বলছি, খোঁজ খবর রাখুন, প্রচুর হাবুল লাইন দিয়েছে, সাবধানে থাকবেন। আচ্ছা, 26-এর বিধানসভাতে আপনার প্রেডিকশন জানতে চাইবো। তৃণমূল কংগ্রেস হিউজ মেজরিটি নিয়ে আসবে। হিউজ মেজরিটি? হিউজ মেজরিটি। তাও কত সংখ্যায় কত হতে পারে? 210 প্লাস। 210 প্লাস মিনিমাম, আমি যে মিনিমাম, এটা আরো বেশি হতে পারে, ম্যাক্সিমামটা তো আছে, এটা মিনিমাম 210, আমার অন্তত তাই মনে হয়েছে। 2024-এ আপনি ডায়মন্ড হারবার লোকসভায় একজন প্রার্থী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং লোকসভার রেজাল্ট বেরোনোর পরে সম্ভবত আপনি বলেছিলেন যে এখানে ভোটে কারচুপি হয়েছে এবং অনেক ধরনের এখানে চুরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে। এখন তৃণমূল কংগ্রেসে আসার পরে আপনার কি মনে হয়? যখন লোকসভা নির্বাচনের পরে আমি বলেছিলাম, এখনো বলছি, আমি বলেছিলাম, আমি সেই সময় আমার নেতারা যা রিপোর্ট করেছিল, একজন লোকসভা ক্যান্ডিডেটের পক্ষে সব বুথ ঘোরা সম্ভব না, প্রতিটা বুথ প্রতিটা বিধানসভা ঘোরা সম্ভব নয়। তলা থেকে যা গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে এসেছিল, আমি সেই রিপোর্ট উপরে রিপোর্টিং করেছি, মিডিয়াকে বলেছি। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, অদ্ভুতভাবে আমি যখন আমার দলের নেতাদেরকে বললাম, আচ্ছা যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ আমি তুলেছি, ছাপ্পা হয়েছে, লুট হয়েছে, রিগিং হয়েছে, চলুন কোর্টে গিয়ে একটা কেস করি। স্টিল নাও টুডে দল একবারের জন্য কোর্টে যায়নি। কত কিছু নিয়ে কোর্টে যায়, কিন্তু কমেন্ট সেকশনে বিভিন্ন জন বলছে না কোর্টে গিয়েছিল, এরকম কে গিয়েছিল? প্রতীক রহমানের সই কোথায় দেখাতে পারবে? প্রতীক রহমানের হয়ে কেউ সই করেছে দেখাতে পারবে কোর্টে গিয়েছিল? নির্বাচন কমিশনের কাছে গিয়ে একটা মুচলেখা দিয়ে চলে এসেছি। আমি বলেছিলাম ধর্নাতে বসি, চলুন যদি আপনার অভিযোগ সত্যি হয় তাহলে ধর্নাতে বসি। এখন তো বুঝতে পারছি, তখন যদি ধর্নাতে বসতাম, তখন যদি কোর্টে যেতাম, কোর্ট যদি জিজ্ঞেস করতো কটা বুথে তুমি এজেন্ট দিয়েছিলে, আমি নাম বলতে পারতাম না ভাই। আচ্ছা, বিজেপির নেতা সজল ঘোষ বলছিলেন যে প্রতিকুর রহমান এতদিন যাদের চোর বলতো এখন তাদের দাদা বলবে, আপনার কি বলতে চাইবেন এই বিষয়ে? সজলদা তো যাদের দাঙ্গাবাজ বলতো এখন তাদের কোলে বসে লুডো খেলছে। পরে সজলদা, তুমি লুডো খেলা বন্ধ করো, চাপ নেই, তোমার এমএলএ টিকিটের জন্য দৌড়াদৌড়ি করছো, খুব ভালো, জিততে পারবে না দাদা, ভালো থেকো। সজলদা তাহলে এমএলএ টিকিট পাচ্ছেন না?
এমএলএর টিকিট হতে পাবে, কিন্তু এমএলএ হতে পারবে কিনা তার গ্যারান্টি দিতে পারছি না। আচ্ছা। এমএলএর টিকিট তো অবশ্যই পাবেন, যেভাবে শুভেন্দুদার পেছনে আছেন, পায়ে পায়ে দৌড়াচ্ছেন, এমএলএ টিকিট হওয়ার জন্য তো দৌড়াচ্ছেন, দিলীপ দাকে ল্যাং করে সাইড মেরে দিচ্ছেন, সব আপনাদের দলের ইন্টারনাল বিষয়, আমি কেন বলতে যাবো। আর সহেলদা, আপনার চিন্তা আপনি করুন, প্রতিযোগিতার চিন্তা আপনার করতে হবে না। আপনি তৃণমূল কংগ্রেস জয়েন করলেন, এর আগে আপনি বিভিন্ন অভিযোগ করেছেন, যেমন তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের এই নেতা চোর, আর তৃণমূলের নামে তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকমের অভিযোগ লাগিয়েছিলেন, নারী সুরক্ষা পর্যন্ত। এখন সেই অভিযোগগুলো বিষয়ে আপনি কি বলবেন? দুটো অভিযোগ এখানে তুমি নিয়ে এসছো, একটা হচ্ছে তোলাবাজ আর দুর্নীতি, আর একটা হচ্ছে নারীদের সম্মান, নারীর সুরক্ষা, তাই তো? প্রথম প্রশ্নটা আসছে দুর্নীতি আর তোলাবাজ। আমি যখন ছিলাম তখনও বলেছি, এখনো সেই ভিডিও ক্লিপস আছে, আপনি যে কেউ দেখতে, আমি আমার ওয়াল থেকে সরাইও নি, কারণ আমি বিশ্বাস করি আমি যা আমি তাই। আমার সিপিএম এর পোস্টগুলো এখনো আছে ফেসবুকে, আমার যদি মনে কোনো সন্দেহ থাকতো তাহলে আমি ডিলিট করে আসতাম, সরাইনি, আমি এখনো আছে। কালকের আমার নেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে পরিষ্কারভাবে, প্রতিটা দলে ভালো মানুষ থাকে, প্রতিটা দলে খারাপ মানুষ থাকে। আমি বলবো না যে আমার দলে সব ভালো মানুষ আছে, আমি আবার বলবো না যে সিপিআইএম বা বিজেপি বা তৃণমূল কংগ্রেস সবাই খারাপ আছে। সব দলে ভালো খারাপ দুটোই মানুষ আছে। শুধু একটা কথা বলবো, রবীন্দ্রনাথের ওই কবিতার লাইনটা মনে আছে, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। তারা তো আকাশে থাকে, স্বাভাবিক না? কিন্তু দিনের বেলা যখন সূর্যটা দেখি আমরা, তারাগুলোকে আমরা দেখতে পাই না। তারাকে আমরা দেখি কখন? যখন সূর্য ডুবে যায়। যারা দুর্নীতি করে তারা হচ্ছে সূর্যের মতো সামনে থাকে, আর যারা দুর্নীতি করে না তারা ওই টিমটিমে তারাগুলোর মধ্যে অসংখ্য অসংখ্য তারা পেছনে থাকে। সূর্য তো একদিন ডুববে, দেখবি গোটা আকাশের দিকে তাকিয়ে দেখবে গোটা আকাশ জুড়ে অসংখ্য অসংখ্য তারা তৃণমূল কংগ্রেসের, যারা চুরি করে না, দুর্নীতি করে না, যাদের মধ্যে এখনো কোনো লোভ নেই, লালসা নেই, বড় পথ পাওয়ার কোনো ইচ্ছা নেই, তারা শুধুমাত্র মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে, যারা শুধুমাত্র যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির দিকে তাকিয়ে আছে। আর সেই তারায় ভরা আকাশে একটা সুন্দর জ্যোৎস্না ভরা চাঁদ, সেই চাঁদটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। এই চাঁদটার দিকে সবাই তাকিয়ে আছে। ওই সূর্য বেশি দিন থাকবে না, দুর্নীতিবাজরা বেশি দিন থাকে না। সমস্ত রাজনৈতিক দলে দুর্নীতিবাজরা আছে, কিন্তু তাদের ঠাঁই হয় ইতিহাসের রাস্তা কোনোতে। এটা বিজ্ঞান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি নারী সুরক্ষার কথা বলবে, যে দাদা তুমি তো নারী সুরক্ষা নিয়ে কথা বলেছিলে। ঠিক, আমি বলেছিলাম। বিশেষ করে আরজিকর বিষয় তো পথেও নেই। আরজিকর না, সব মানে পার্কস্ট্রিট থেকে কামদুনি, আরজিকর সমস্ত বিষয়ে আমরা মুখ খুলেছিলাম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, স্বাভাবিক এটে। আচ্ছা, প্রশ্নটা তো সরকারকে করবো, যে সরকার তোমার রাজ্যে কেন এটা হচ্ছে, নারী সুরক্ষা নেই কেন? গোটা ভারতবর্ষের সেফেস্ট সিটির নাম কি? কলকাতা। কেন নারী সুরক্ষা নেই? বিজেপি শাসিত রাজ্যের নাম বলো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, অবশ্য সবথেকে বেশি ধর্ষণ হয় বিজেপি শাসিত রাজ্য, যেটা রাজস্থানে সম্ভবত। তুমি রাজস্থান দেখো, উত্তরপ্রদেশ দেখো, গ্রাফ রেকর্ড গুলো পরপর তুমি দেখো না। তুমি পরপর এই যারা আছে, তুমি ওই গ্রাফ রেকর্ড চালিয়ে দিও তোমার এই পাশে, মানুষ বুঝতে পারবে। আমি বলছি, এখন তো সবার কাছে ফোন আছে, ইন্টারনেট আছে, জাস্ট একটা লিখে দাও সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, কলকাতা। লাস্ট 4 বার সম্ভবত, যতটা আমার মনে আছে, লাস্ট 4 বার কলকাতা। আমি এটা দিয়েও জাস্টিফাইড করতে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, সিপিএম এটা বলবে, স্বাভাবিকভাবে বলবে। আচ্ছা, তৃণমূল দলের মধ্যে, তৃণমূল দলে যারা ধর্ষণ করেছে বা যারা ধর্ষক, কোথাও দেখাতে পারবে তাদের বিরুদ্ধে দল স্টেপ নেয়নি? কক্সবাজারে মনোজিৎ কাণ্ড নিয়ে আমরা খুব লাফালাফি করেছিলাম। আচ্ছা, মনোজিৎকে তো পুলিশ জামা কলার ধরে জেলের মধ্যে পুরলো, কিন্তু তোমাদের নেতাদের যা ভিডিও চোখের সামনে আসছে, পুলিশ তো কিছু করলো না, টুক করে দল থেকে বের করে দিলেন। তারপর সাসপেন্ড না, বহিষ্কার না, যাতে লোকচক্ষুর আড়ালে কেউ না জানতে পারে, সুর করে আস্তে আস্তে সরিয়ে দিলেন। এটা সুবিধাবাদ নয়? একটা তো নেতা নয়, একাধিক নেতা, গোটা কমিটি, মানে ঠক বাঁচতে গাও জাড় হয়ে যাবে। পরপর নেতাদের নামে যেভাবে সিরিজ আসছে, এবার মির্জাপুর সিরিজ এরকম বোধহয় আসেনি, এবং মানুষ বোধহয় এত অধীর আগ্রহে দেখেনি। তো ফলে তুমি চালনি যদি ছুঁচেই বিচার করে তাহলে তো মুশকিল। তাহলে আপনি যা বলছেন, এভাবে দেখতে গেলে তো তৃণমূলের উপরে আনা যে সমস্ত অভিযোগগুলো, অর্থাৎ নারী সুরক্ষা, দুর্নীতির অভিযোগ, এগুলো তো সম্পূর্ণতভাবে ভিত্তিহীন। দেখো, একটা সরকার যখন থাকবে, সেই সরকারে অসংখ্য, মানে সরকার তো পশ্চিমবঙ্গের বাইরে না, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা খুব ভালো মানুষ, আবার এরকম বেশ কিছু মানুষ আছে যারা খারাপ মানুষ। যারা সেই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে যে খারাপ মানুষগুলো আছে, যখন খারাপ কাজগুলো করে, এগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ সমালোচনা করে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সুস্থ স্বাভাবিক নিয়ম। এটে বিরোধী দল এগুলো নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সমালোচনা যখন আপনি করবেন,
ভালো কাজগুলো আলোচনা আপনি করবেন না, আপনি সমালোচনাই করে যাবেন। ভালো খারাপ মিলে একটা বিষয় হয়। এবং আমি আবারও বলছি, যারা খারাপ কাজ করে, যারা দুর্নীতি করে, যারা ধর্ষণ করে, তাদের বিরুদ্ধে দল তার ব্যবস্থা নিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারগতভাবে তার ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কোনোদিন বলতে পারে না ধর্ষক আমার দলের সম্পদ। কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলতে পারে না যে তোলাবাজকে আমার সঙ্গে চলো। আজ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত অভিযোগ তোলো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত, আমি নিজে অভিযোগ তুলেছিলাম। আজকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, কোর্টে তো তোমরা গেছো, হাইকোর্টে গেছো, ইডি সিবিআই তো আছে, সুপ্রিম কোর্টে গেছো, ইডি সিবিআই গেছে, নেতা তো প্রকাশ্য বলেছে যদি কোথাও প্রমাণ করতে পারো ফাঁসিতে চড়ে যেতে রাজি আছি। তোমাদের কাছে যদি এত নথি থাকে, যদি এত ডকুমেন্টস থাকে, যাও না কোর্টে গিয়ে দাও না, তোমরা সওয়াল জবাব করো না, দিয়ে ফাঁসি দাও না লোকটাকে। ফাঁসি দিতে পারলে তো তোমরা সবচেয়ে বেশি বেঁচে যাবে। মমতা বর্তমানে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় লাস্ট 34 বছরের সিপিআইএম এর শাসনকে, তাহলে কোথাও না কোথাও দেখতে গেলে এটা একটা ফেলিয়ার ছিল। প্রায় 60,000-এর বেশি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, অনেক ধর্মঘট হয়েছে, প্রচুর মানুষ মারা গিয়েছে। তো পশ্চিমবঙ্গে তো অন্তত মার্ক্সবাদী দর্শন তো সফল হয়নি। তাহলে আপনি মার্ক্সবাদী দর্শনের প্রতি এত আকর্ষণ কেন? প্রথম কথা হচ্ছে, মার্ক্সবাদের মধ্যে যে কথা আছে, মূল কথা কি? অনেকগুলো তো কথা আছে, মূল কথা কি? মূল কথা হচ্ছে মানুষের মুক্তি। কোন মানুষের মুক্তি? গরিব, খেটে খাওয়া, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তি। মানুষ যাতে মাথা উঁচু করে নিঃশ্বাস নিতে পারে, মানুষ যাতে দু চোখ মিলে স্বপ্ন দেখতে পারে, মানুষ যাতে দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পারে, মানুষ যাতে একসঙ্গে হিন্দু না মুসলমান না কালো না ফর্সা না দলিত না আদিবাসী এই ভেদাভেদ না করে একসঙ্গে সমতা আসতে পারে। গুলো কথা তো এটাই। অনেকগুলো মোটা মোটা তত্ত্ব দিয়ে আমি ভারাক্রান্ত করছি না, মূল কথাগুলো তো এগুলো। সেইগুলো কথাতে কে, কোন গর্ধ এইগুলো কথাতে বিশ্বাস করবে না বল? আমি তো বিশ্বাস করবো, স্বাভাবিক এটাই। অবশ্যই পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এই কথাগুলো চায়। তুমি মার্ক্সবাদের নাম করে নানা রকম মোটা মোটা কথা বলবে, যেগুলো হাফ কথা বেশি মানুষের মাথাতেই ঢুকবে না, সেই কথা বলে আপনি মার্ক্সবাদ বিরোধী সমস্ত কাজ করে যাবেন, সেটা ঠিক নয়। ইমপ্লিমেন্টেশন করতে হবে। একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, এরকম সরাসরি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা একটা অঙ্গরাজ্যের সরকার কোনোদিন ইমপ্লিমেন্ট করতে পারে না। তার জন্য বিপ্লবের প্রয়োজন, আমূল পরিবর্তন প্রয়োজন। সেই আমূল পরিবর্তনটা তখনই হবে যখন তোমার মস্তিষ্কের বিকাশ হবে, যখন তুমি ভাবাতে পারবে, নিজে ভাববে। যারা 34 বছর ছিল সত্যি কি ভেবেছিল না ভাবাতে পেরেছিল? এছাড়া মমতা ব্যানার্জির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ তুলে তো এই মমতা ব্যানার্জি সরকারের সময় দাঙ্গা হচ্ছে। আচ্ছা, তোমরা তো 34 বছর ছিলে, মানুষকে কেমন করে ভাবালে যে মানুষ হিন্দু মুসলমান এসে ভাবছে সরকারটা চলে যাওয়ার 10 বছরের মাথায়? আত্মসমালোচনা করবে না সিপিআইএম? আত্মসমালোচনা করবে না বামপন্থীরা? বলবে না যে ভাই আমরা মানুষকে বোঝাতে পারিনি? হ্যাঁ, তোমরা যতদিন ছিলে তোমরা ততদিন করতে দাও, এটা ঠিক। তোমরা চলে যাওয়ার পরে মারামারি করছে, মানে বাবা বলবে যে শোনো বাবা, আমি যতদিন ছিলাম আমার ছেলে মদ খেয়ে বাড়িতে আসেনি, বাবা মারা যাওয়ার পরে ছেলে টলতে টলতে বাড়িতে ঢুকছে। তখন স্পষ্ট তো বোঝা যায় ছেলে আগে মদ খেত, বাইরে মদ খেত, বাবা মারা যাওয়ার পরে মদ খেয়ে বাড়িতে ঢুকছে। এই তো বেসিক পার্থক্য। ফলে ইমপ্লিমেন্টেশন ওইভাবে হয় না। আর মার্ক্সবাদের প্রয়োগ, মার্ক্সবাদের দর্শন ওইভাবে কোনো মানে কেউ লিখে দিতে পারে না। ওটা নিজের জীবন দর্শন দিয়ে আস্তে আস্তে রপ্ত করতে হয়, সেটা ইমপ্লিমেন্ট করতে হয়। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি তৃণমূল কংগ্রেসে একজন বামপন্থী হিসাবে কাজ করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি তো বলছি, আমাকে তো কেউ বারণ করেনি এখনো। প্রতিকূল তুমি বলো না তুমি বামপন্থী, কেউ একবারের জন্য বলেনি। তৃণমূল কংগ্রেসের আগে ঋতুদা মমতা ব্যানার্জিকে বলেছিল মমতা ব্যানার্জি সবচেয়ে বড় বামপন্থী। আমি তো শুনিনি কোনোদিন অভিষেক ব্যানার্জি ঋতুদাকে ডেকে বা মমতা ব্যানার্জি ঋতুদাকে ডেকে বলেছে এটা আর বলবি না আমি বামপন্থী নেই, কেউ বলেনি। তো ফলে এই এমন একটা দল যেখানে তুমি তোমার মনের কথা বলতে পারছো, সামনে প্রকাশ্য বলতে পারছো, কেউ সে জবাবদিহি করতে হচ্ছে না। আর এটি যদি আমি সিপিএম দলে থাকতাম, কোথাও কিছু বলতে গেলে নেতাদেরকে শিখতে হতো কি বলবো, আচ্ছা এই কন্টেন্টে বলবো, কন্টেন্ট শিখিয়ে দেওয়া হতো। কেন কেউ কন্টেন্ট শেখাচ্ছে না, নিজের যেটা মনে হচ্ছে সেটা বলছে। তো এর চেয়ে বড় গণতন্ত্র কোথায় আছে? এর চেয়ে বড় ফ্রি স্টাইল কোথায় আছে? আচ্ছা, আপনি ঋতব্রত ব্যানার্জির বিষয়ে বললেন এবং ওনার গল্প আর আপনার গল্প কোথাও না কোথাও অনেকটা একই রকমের। উনিও এরকম সিপিএম এর অনেক ধরনের অভিযোগ এনেছিলেন এবং তারপরে সিপিএম ছেড়ে তারপরে মমতা ব্যানার্জি তাকে ডাকেন এবং ডেকে তিনি বর্তমানে যে আমাদের যে লেবার যেটা সংগঠন তৃণমূল কংগ্রেসে, যেটা তাকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গিয়েছেন। তো আপনি কি ওরকম কিছু করবেন? আমার কথা শুধুমাত্র ঋতব্রত ব্যানার্জি একটা প্রতিকূল আমার না। তুমি যদি লাইন ধরে দেখো এবং লাইনটা তুমি দেখবে, মইনুল হাসান, আব্দুস সাত্তার মোল্লা,
রেজ্জাক মোল্লা, রেজ্জাক মোল্লা, প্রতিকুর রহমানরা কেন সিপিআইএম করতে পারছে না? মইনুল হাসান থেকে প্রতিকুর রহমান পর্যন্ত কেন সিপিআইএমটা ছাড়ছে? আমি তো বলবো একটা লিস্ট তৈরি করে দেওয়া যাবে যে সিপিএম এর নেতা সিপিএম ছেড়ে দিয়ে তৃণমূলে এসছে এবং এত বলছি, বড় পদে চলে নামগুলো গেছে। দেখুন, যে পয়েন্টেড নামগুলো দেখুন, মইনুল হাসান থেকে শুরু করে আব্দুস সাত্তার মোল্লা, রেজ্জাক মোল্লা, প্রতিকুর রহমানরা কেন সিপিআইএম ছাড়ছে? ভাই কোনো গল্প নেই? পোস্টমর্টম করবেন আলিমুদ্দিনের নেতারা? আমি আগেই বলি যে কোনো ব্যক্তিগত আক্রমণে যাব না। যদি কোনোদিন সময় আসে নিশ্চয়ই জনগণের সামনে বলবো। কিছু তো ব্যাপার আছে, ডাল মে তো কুছ কালা হ্যায়, অবশ্যই। যেখানে সার্ভাইভ করা যাচ্ছে না। আপনি কমিউনিজমের কথা বলছেন আর আদ্যপদ্য ব্রাহ্মণ্যবাদী মনোভাব রাখছেন, কেউ প্রশ্ন করবে না, ভুল ভাবছেন। আচ্ছা, আপনার যে চিঠি, যেটা রেজিগনেশনের যে চিঠি, সেই চিঠিটা কিভাবে লিক হলো, সেই চিঠিটা কিভাবে বাইরে গেল, আপনি চিঠিটা কাকে দিয়েছিলেন? আমি যখন তৃণমূল কংগ্রেসে এসেছি, আমি কুণালদার সময় দেখা হলে তো নিশ্চয়ই জিজ্ঞেস করবো যে কুণালদা চিঠিটা তোমাকে কে পাঠিয়েছিল বল। জানি হয়তো কুণালদা বলতে পারবেন না, অনেক বাধ্যবাধকতা থাকতে পারে কুণালদা। বিশ্বাস করুন কুণালদা আমি প্রকাশ্য নাম বলবো না, দয়া করে নামটা বলুন, আমি জানতে চাই কে কে সেই গাদ্দার আছে। কিন্তু আপনি চিঠিটা পাঠিয়েছিলেন কাকে? আমি চিঠিটা রাজ্য সম্পাদককে পাঠিয়েছিলাম, আর চিঠিটা দলের কোর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রাজ্য কমিটির সদস্যদের। রাজ্য কমিটির সদস্য কারা? গোটা পশ্চিমবঙ্গে যারা কোর অংশ, আচ্ছা, তারা হচ্ছে রাজ্য কমিটির সদস্য, তাদের নিয়ে একটা লিস্ট, সেই গ্রুপের মধ্যে চিঠিটা আমি দিয়েছি। এবার অনেকে বললেন তুমি রাজ্য সম্পাদককে দিয়েছো, গ্রুপের মধ্যে দিলে কেন? আরে ভাই, রাজ্য সম্পাদক তখন আমার কথা শুনছে না, আমার সঙ্গে কথা বলছে না। আমি রাজ্য সম্পাদককে চিঠি দিলাম, সম্পাদক বললাম আমি চিঠি পাইনি। কোনো প্রমাণ থাকবে? তাহলে আমার তো প্রমাণ রাখতে হবে। প্রমাণ রাখতে তাহলে রাজ্য কমিটির সদস্যদের সামনে আমি চিঠিটা দিলাম, রাজ্য কমিটির গ্রুপে রাজ্য কমিটির চিঠি দিলাম, সেই চিঠি রাতারাতি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া জুড়ে। পরিষ্কারভাবে এটা বুঝে নাও, আমি এখনো বলছি, কে কারা কোন ষড়যন্ত্র করেছে আমার কথা যারা শুনতে পাচ্ছেন, যারা গালাগাল দিচ্ছেন, তারাও জানে কে ওই চিঠিটা লিক করেছে, কারা চিঠিটা লিক করতে পারে, কোন এজেন্ডা থেকে ওই চিঠিটা লিক করেছে। আসলে মূল কথা হচ্ছে চিঠিটা দাও, দিয়ে প্রতিকুর রহমান মিডিয়াতে ফাঁস করেছে, প্রতিকুর রহমান তৃণমূলের কাছে ফাঁস করে দিয়েছে। তাহলে প্রতিকুর রহমানের সঙ্গে মিডিয়া তৃণমূলের একটা যোগ আছে। এই ন্যারেটিভটা নামালে আমি যে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছি, এগুলো ব্যাটিং করতে সুবিধা হবে। অনেকে বললো তুমি তৃণমূলের সাথে তার সেই সুবিধা করে দিলে। আমি হ্যাঁ, এটা ঠিক, হয়তো তৃণমূলের সেই সুবিধা করে দিলাম, কিন্তু ওই উলঙ্গ রাজার কবিতায় না, আমি হয়তো রাজপ্রসাদের বাইরে এসেছি, এসে রাজা কই রাজা থামো, রাজা থামেনি। কিন্তু অনেকগুলো বাচ্চাকে আমি কিন্তু রাজপ্রাসাদের মধ্যে জাগিয়ে এসেছি, তারা ঘুমাচ্ছিল, তারা ঘুম থেকে উঠেছে, আড়মোড় ভাঙছে, চোখ কচলে উঠেছে। রাজাকে কিন্তু প্রশ্ন করে, রাজা তোর কাপড় কোথায়? রাজা উত্তর দিতে পারবে তো? উত্তর তো রাজাকে দিতে হবে। যারা দলের মানে কমিউনিস্ট পার্টি তো বিপ্লবী পার্টি, বিপ্লবী দলের মধ্যে আগে যদি কেউ গোপন কথা ফাঁস করতো তাকে গাদ্দার বলা হতো, এবং তার ওয়ান অ্যান্ড অনলি একমাত্র সাজা ছিল তার মৃত্যুদণ্ড। আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টিতে যারা সেই গাদ্দারের ভূমিকা পালন করছে, দল তাদের ব্যবস্থা নেবে তো? না, নেবে না, কারণ তারা পিআরের লোক। তারা পিআরের লোক। তাহলে আপনি যেরকম আপনি যে অভিযোগগুলো দিচ্ছেন বা আপনি যেগুলো বলছেন, তার থেকে একটা জিনিস তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে আপনাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। মানে আপনার অভিযোগের মতামত অনুসারে, আপনার অভিযোগ অনুযায়ী ডায়মন্ড হারবার থেকে, ডায়মন্ড হারবার নেতার আমার নামে চিঠি দিয়েছে ডায়মন্ড হারবার থেকে, যে আমি নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলি, আমি নাকি পার্টিটা তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি করে দিয়েছি। অভিযোগের তাহলে প্রমাণ কি? বললো প্রমাণ হচ্ছে এইখানে আগে এসডিপিও ছিল মিঠুন দে, পরে অ্যাডিশনাল এসপি হয়, এখন এসপি পূর্ব মেদিনীপুর। আমি ওনার সংবর্ধনা সবাই গিয়েছি। হ্যাঁ, সেই ভিডিও অনেকে দেখেছে। সেই তখনকার সেই ভিডিওতে আমি এসে সংবর্ধনা সবাই কি বলে মঞ্চে এসে মাইকে কিছু বলেছিলাম, সেই ভিডিওটা সামনে এনে ওই তথ্য প্রমাণ করার চেষ্টা করছে। আচ্ছা, আমার পয়েন্ট নেওয়ার প্রশ্ন হচ্ছে এক, শ্রদ্ধেয় স্যার আমাকে ক্ষমা করবেন, মিঠুন স্যার, মিঠুন কুমার দে মহাশয়, অভিযোগ কি ওনার বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের শাসক দলের ঘনিষ্ঠ। কি অভিযোগ করে? বিজেপি করে, সিপিআইএম করে। অভিযোগ কি? অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ, অভিযোগ করে। আচ্ছা, কেরলে তো বিজয়নের সরকার আছে, সেখানে কোনো এসপি, সেখানে কোনো আধিকারিক কি বিজয়নের ঘনিষ্ঠ নয়? রাষ্ট্রের যারা পরিকাঠামো অনুযায়ী পুলিশ আছে, প্রশাসন আছে, তারা তো সরকারের সঙ্গে থাকবে, এটাই তো স্বাভাবিক।
যোগীর রাজ্যে কি কোনো পুলিশ কোনো আধিকারিকের সঙ্গে যোগীর যোগাযোগ নেই? থাকবে, এটাই তো স্বাভাবিক। অবশ্যই। আপনি বুকে হাত দিয়ে বলুন, মিঠুন কুমার দেকে আপনি বলতে পারবেন দুর্নীতিগ্রস্ত? ইভেন শুভেন্দু রেগে বন্ধু বলতে পারেন। অনেক রকম ব্যক্তিগত আক্রমণ করেছে, কিন্তু উনি দুর্নীতিগ্রস্ত এই কথাটা কোনোদিন বলতে পারেনি। বরঞ্চ এমন ভাবে মানুষ দেখে যেন একটা মানবিক দিক আছে। আমি যখন বহুবার সমস্যায় পড়েছি, আমার সমস্যা না, পার্টির সমস্যা, সেই সমস্যাগুলো যখন রিকভার করার কথা হয়েছে, তখন আমাকে যাও তুমি এদিকে গিয়ে স্যারের সঙ্গে কথা বলো। অফিসিয়াল সম্পর্ক ছিল, সেখানে যাচ্ছি, অফিসিয়াল কথাবার্তা বলছি, তারপরে দেখছি একটা মানুষ থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদানের ব্যবস্থা করছে, একটা মানুষ পথশিশুদের জন্য খাবার দিচ্ছে, তাদের জামা কাপড় তুলে দিচ্ছে। তো ব্যক্তি প্রতিকূল রহমানের, ব্যক্তি মিঠুন কুমারদের প্রতি শ্রদ্ধা যদি আসে, সেটা অন্যায়? আর আমি তো রাতের অন্ধকারে তৃণমূলের সভাতে তখন যাইনি, নাগরিক সমাজের সংবর্ধন আমি গিয়েছি। সেখানে গিয়ে উল্টে আমি সমালোচনা করে এসেছি যে স্যার অনেক কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু অনেক কাজ করতে পারেনি, সেই কাজগুলো যেন করেন। তাহলে দলের ভিতরে এখন বর্তমানে সিপিআইএম দলের ভিতরে একনায়কতন্ত্র চলছে, যে একজন যা বলছে সেটাই নিয়ে সবকিছু সিদ্ধান্ত হচ্ছে, বা কয়েকজন যা বলছে সেটাই নিয়ে সিদ্ধান্ত হচ্ছে। দেখো, আমাকে বলা হয় সুবিধাবাদী অবস্থান আমি নিয়েছি। আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, পদের জন্য এসেছি বলে তো। যারা সিপিএম এ আছে, এখন যারা আছে, যারা মুখ খুলছে না, কেন মুখ খুলছে না? কারণ মুখ খুলে পদ চলে যাবে। তাহলে তুমি যখন মুখ খুলবে না, তোমার পদ যাওয়ার ভয়, যখন তুমি তোমার পদে পাওয়ার লোভে যখন তুমি মুখ খুলছো না, তুমি স্যারেন্ডার করছো, তোমার কাছে ওই নীতি নৈতিকতা যুক্ত পদ। আর আমি যখন মুখ খুলছি, যখন অন্য জায়গায় আসছি, তখন আমার জন্য নীতি নৈতিকতাহীন। অবশ্যই একনায়কতন্ত্র চলছে। এই একনায়কতন্ত্র চলছে বলে তো অসংখ্য প্রতিকূল দল থেকে বের হয়ে যাচ্ছে। আমি হাওড়া বলতে পারি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলতে পারি, আমি উত্তর চব্বিশ পরগনা জেলা বলতে পারি, আমি মালদা বলতে পারি, আমি মুর্শিদাবাদ বলতে পারি, আমি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, গোটা পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে, আমি নাম ধরে ধরে বলতে পারি কাদের কাদের কোন কোন নেতা কাজই করেছে। এমনকি অনেক হোল টাইমার আছে যাদের কাঁচি করে সরিয়ে দেওয়া হয়েছে। ইভেন গত 21-এর নির্বাচনে যাদেরকে প্রার্থী করেছিল, তাদেরকেও লবিবাজি করে কাঁচি করে সাইড করে দেওয়া হয়েছে। অন্যায় প্রশ্ন। আর চণ্ডীচরণ লেট কোথায় যদি জিজ্ঞেস করি, অন্যায় প্রশ্ন। সবুজ দাস কোথায় যদি জিজ্ঞেস করি, অন্যায় প্রশ্ন। হ্যাঁ, সিপিএম এর অনেক পুরনো নেতা, যেমন আমার একজনের নাম মনে পড়ছে, কান্তি গাঙ্গুলি। কান্তিদাকে আর দেখা যায় না। কান্তিদা ভাবতে পারবে না, কান্তিদার মতো বর্ষিয়ান নেতা, হোল টাইমার পার্টি, গাড়ির তেলের পয়সাটুকু জেলা থেকে আগে দেয়া হতো, সেটাও দেয়া বন্ধ করে দিয়েছে। গাড়ির তেলেরও টাকা দেয় না। জেলা থেকে যারা হোল টাইমার হয় তাদের গাড়ি ভাড়াটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো। এইটুকুই শুধু দেওয়া হয়। আর ওই সামান্য যতটুকু ওয়েজ হয়, সামান্য বলবো না, ওটা হোল টাইমারদের কাছে আত্মসম্মান। আমি যখন ছিলাম ওটা টাকার জন্য তো করিনি, ওই যতটুকু টাকা, ওটা আমার কাছে আত্মসম্মান, ওই টাকাটুকু দেওয়া হয়। একটা লোক দীর্ঘদিন ধরে রাজনীতি করলেন, মন্ত্রী ছিলেন, নিজের পেনশনের টাকা এখনো পার্টিকে দিয়ে দেন, জীবনে সবকিছু করতে পারতেন, সমস্ত বিলাসিতা করতে পারতেন, সেই মানুষটার গাড়ির তেলের টাকা দিলেন না। খোকন ঘোষ দস্তিদার বুদ্ধদেব ভট্টাচার্যের ভয়ানক ঘনিষ্ঠ ছিলেন। ডায়মন্ড হারবার যখন প্রতিকূল রহমান ক্যান্ডিডেট হলো, খোকনদা ওখান থেকে টাকা পাঠালো, ফ্ল্যাগ কিনে পাঠালো, ঝান্ডা কিনে পাঠালো। সেই খোকন দস্তিদারকে ল্যাং মেরে সরিয়ে দিলেন। একটা প্রতিকূল রহমান শোকস করেছে, গোটা মিডিয়া জুড়ে আলোড়ন হয়েছে, উত্তাল হয়েছে। যাদবপুরে, টালিগঞ্জে গিয়ে দেখুন, প্রায় 60-70 জন পার্টি মেম্বার, 3 জন এরিয়া কমিটির মেম্বার, তারা পদত্যাগ দিয়েছে। তাদের সঙ্গে রাজ্য পার্টি বসেছে। আজ প্রতিকূলের সঙ্গে বসেনি, তাহলে ওখানে কে বললো সংগঠনের কি বসেছে? অবস্থা? ওখানে সংগঠন কি ওইরকম ভাবে অবস্থা? চলছে। 70 জন বসে আছে, গায়ের জোরে কয়েকজনকে বহিষ্কার করে দিয়েছে। 3 জন এরিয়া কমিটির সদস্য বসে আছে, সঙ্গে 70 জন বসে আছে, 60-70 জন বসে আছে, পার্টি মেম্বার বসে আছে। রে ভাই, তোমার কাছে তো আমি তো ফাও আওয়াজ দিচ্ছি না, প্রমাণ করুন না, নাম বসে নেই। আমি নাম ধরে ধরে বলতে পারি, আমি নাম ধরে বলবো না, আমি নাম ধরে ধরেও বলতে পারি। তারা কিন্তু জবাব চাইছে। আমি প্রশ্নটা করেছি, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। প্রশ্নের উত্তর কিন্তু জনগণ বুঝে নেবে, যারা পার্টি কর্মী সমর্থক দরদি আছে, যারা পার্টিকে ভালোবাসে, তারা বুঝে নেবে। আচ্ছা, অনেক সিপিআইএম নিয়ে আলোচনা হয়েছে। আপনি একজন সংখ্যালঘু এবং অপর একজন সংখ্যালঘু হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন। তো আপনার একজন সংখ্যালঘু হওয়ার স্বার্থে এই বিষয়ে আপনি কি মতামত? আপনার মতামত কি বাবরি মসজিদের বিষয়ে? ব্যক্তিগতভাবে আমার মনে হয় না, যখন বাবরি মসজিদের যখন রায় বেরোয়,
আমি একজন যদি সংখ্যালঘু, আমি ফিলিংসটা বুঝি। এই রায় আমাদের সবার পছন্দ হয়নি, ঠিক এটা। আর যেহেতু দীর্ঘদিন ধরে এটা নিয়ে টানাপোড়েন চলছে, ধর্মীয় উত্তেজনা চলছে, আমরা গোটা ভারতবর্ষের সংখ্যালঘুর নেতৃত্বরা যারা কোর্টে, সুপ্রিম কোর্টে লড়াই করেছে, তারাও দাঁতে দাঁত চেপে রায়কে মেনে নিয়ে, চল ঠিক আছে, বুকে পাথর চেপে চল ঠিক আছে, মেনে নিলাম, অসুবিধা নেই, মেনে নিয়েছে। তুমি হুমায়ুন কবির বিজেপির সঙ্গে আজকে বলছে বাবরি মসজিদ করব। কেন? যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে তার বিরুদ্ধে আপনি বাবরি মসজিদ করে হিরো সাজতে চাইছেন। মানে পারলে আপনি হুমায়ুন, বাবরের ছেলের নাম তো হুমায়ুন ছিল। বাবরি মসজিদ তো বাবর করেনি, মীর বাকি করেছিলেন। আপনি ভুলে গেছেন আপনি মীর বাকি হতে পারেন, আপনি হুমায়ুন হতে পারবেন না, সেটা আলাদা প্রশ্ন। আপনি সেই সংখ্যালঘু ইমোশনকে কাজে লাগানোর জন্য বাবরি মসজিদের কথা বললেন। ভালো, বাবরি মসজিদ করুন, কিন্তু বাবরি মসজিদের ফসল কাদের দিতে হলো? মুর্শিদাবাদের ছেলেপুলেদের, যারা এখানে বললো বাবরি মসজিদ করব। শুভেন্দু, সুকান্ত গোটা ভারতবর্ষে গিয়ে বলল মুর্শিদাবাদের ছেলেরা দাঙ্গা করে 30% লোকেদের ভাগীরথী দলে কেটে ভাসিয়ে দেবে বলেছিল। যখন মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিক উড়িষ্যাতে কাজে যাচ্ছে, জিজ্ঞেস করছি কোথায় বাড়ি? মালদা। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কেন? না, একটা লোকের পাকলামোর জন্য। আচ্ছা, আমরা তো সংখ্যালঘু ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে সবাই আছে, যাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে পরিষ্কার প্রথম যে কথা আছে, ইকরা, শেখো, জানো। শেখা বা জানাকে যে ধর্মগ্রন্থে এত গুরুত্ব দিয়েছে, তুমি হুমায়ুন কবির, তুমি সেই শেখা বা জানার জন্য কোনো স্কুল তৈরি করতে পারতে না? আচ্ছা, মসজিদ তৈরি করো না, কেউ বারণ করেনি? বাবার নামে কেন করতে হবে? তোমার বাবার নামে করো, কেউ বারণ করবে না। আসলে বাবরের নামে করলে ধর্মীয় সংখ্যালঘু সুশ্রী দিতে সুবিধা হয়। তুমি যখন বিজেপি ওই বাবরি মসজিদ ভেঙেছিল, যে RSS বাবরি মসজিদ ভেঙেছিল, তাকে গিয়ে তো জিজ্ঞেস করতে পারতে, যখন ক্যান্ডিডেট ছিলে, যে ভাই আমি তোমাদের ক্যান্ডিডেট হচ্ছি মুর্শিদাবাদ থেকে, এটুকু বলো যে তোমরা বাবরি মসজিদ কেন ভেঙেছিলে। বলেছিল যখন ক্যান্ডিডেট হয়েছিলেন তখন ডিল পাকা হয়েছিল, আমি হেরে গেলে তৃণমূলে যাব, তৃণমূলে থেকে আপনাদের সঙ্গে ডিল করব এবং টাকা নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা বাবরি নাম দিয়ে বাবরি মসজিদ তৈরি করব, আপনি দাঙ্গা লাগাবেন যাতে হিন্দু মুসলমান ভাগ হয়ে যায়, যাতে পোলারাইজেশন স্পষ্ট বোঝা যায়, যাতে হিন্দু মানুষ বলে ওই দেখ একটা মুসলমান বাবরি মসজিদ তৈরি করছে, যাতে ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, যাতে শুভেন্দু, সুকান্ত, শ্রমিক ভট্টাচার্যরা প্রতিদিন যে কথা বলছে সমস্ত হিন্দু এক হও, সমস্ত হিন্দু এক হও, এই সমস্ত হিন্দু যাতে এক হয় সেজন্য করা। সবাই জানে, বাচ্চা ছেলেও বোকা নয় কেউ, সবাই বুঝতে পারে। হুমায়ুনদা চেষ্টা করুন, এটা পশ্চিমবঙ্গের মাটি, শ্রী চৈতন্যদেবের মাটি, লালন ফকিরের মাটি। এই মাটিতে প্রতিদিন মানুষের মেধার চাষ হয়েছে, এই মাটিতে প্রতিদিন ভালোবাসার গান লেখা হয়েছে। এখানে মানুষকে এত সহজে ভাগ করতে পারবেন না। অচিন্ত্য কুমার সেনগুপ্তের এই কবিতাটা আছে না, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। এটা সেই পশ্চিমবঙ্গ যেখানে একসঙ্গে আমি পীরের দরগায় চিরাগ জ্বালি আর তোমার বটের ঝুড়িতে আমি সুতো বাঁধি। এটা সেই বাংলা, সেই বাংলাতে দাঙ্গা লাগবে না। আচ্ছা, তৃণমূল কংগ্রেসে আসার পরে এখন আপনার মতদর্শন কি, এবং তৃণমূল কংগ্রেসে এসে আপনি মানুষকে কিভাবে সাহায্য করতে চান? মানুষের পাশে থেকে যেভাবে সরকারি প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, যাতে আরো বেশি মানুষ সুবিধা পায়, আরো ইজি মানুষ সুবিধা পায়। বেশি মানুষ তো সুবিধা পাচ্ছে, যাতে আরো ইজি মানুষ সুবিধা পায়। ওয়ে টু কমিউনিকেটেড। আমি একটা ব্রিজ হিসাবে কাজ করতে চাই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আরো অন্যান্য নেতৃত্ব, সরকারি প্রকল্প, জনগণ, অসংখ্য কর্মীদের মতো আমিও এই প্রকল্পগুলো নিয়ে জনগণের কাছে নিয়ে যেতে চাই। এটাই আমার কাজ। মানে আপনি নিজেকে এখন একজন কর্মী হিসেবে দেখেন তৃণমূল কংগ্রেসের? অভিষেক ব্যানার্জি নিজেকে একজন কর্মী হিসেবে দেখেন, তো আমি কে? অভিষেক ব্যানার্জি নিজে প্রকাশ্য বলে আমি দলের একজন অনুগত কর্মী। আমি কে? আমি তো কর্মী, আমি একজন সামান্য কর্মী, যার বয়স এখনো, তৃণমূল কংগ্রেসে যার জন্ম এখনো 24 ঘন্টা অতিক্রান্ত হয়নি। আমি তো নগণ্য, অবশ্যই। আচ্ছা, আপনি দলে যোগদান করেছেন প্রায় 24 ঘন্টা মতন হচ্ছে এখন, বিকেলে, আগের দিন বিকেলে ছিল, আজকের বিকেলে, মানে প্রায় 24 ঘন্টা মতন হচ্ছে। আপনি মন থেকে খুশি? কালকের জয়নিং এর আগে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ভাই গ্রহণ করবে তো, সিরিয়াস বুঝছি, গ্রহণ করবে তো, নাকি শুধু সামনে
অভিষেক ব্যানার্জি বলে দিচ্ছে, অভিষেক ব্যানার্জি গ্রহণ করলো, কিন্তু যাদের সঙ্গে কাজ করব তারা মেনে নিতে পারবে তো? আর সকাল থেকে যেভাবে বাড়িতে ভালোবাসা পাচ্ছি, কনফিউশন আর নেই। আজকের সেই দ্বিধাদ্বন্দ্বে এক ফোঁটাও মনের মধ্যে নেই, 1 ইঞ্চিও নেই, 1 মিলি মাইক্রো সেন্টিমিটারও মনের মধ্যে নেই, কিচ্ছু নেই মনের মধ্যে, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। কাজ করতে পারবো, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো। আপনি তাহলে 100% এখন তৃণমূলের কর্মী একদমই হওয়ার চেষ্টা করছি। হওয়ার চেষ্টা করছেন? দেখো, এটা একটা অদ্ভুত কথা আছে, লেনিনের নাম তো সবাই শুনেছে। হ্যাঁ। দুনিয়া কাঁপানো 10 দিন বলে একটা বিখ্যাত বই আছে, সেই বইয়ের লেখক হচ্ছে জন ডিট। দুনিয়া কাঁপানো 10 দিন, বিখ্যাত বই। আমরা যারা বামপন্থী রাজনীতির যারা কর্মী ছিলাম, বা যারা বামপন্থার ছাত্র, আমরা ওই বইটা আমাদের সবার পড়তে হয়। ভালো বই। কিভাবে বিপ্লব হয়েছিল, রাশিয়ার জাতিদের কিভাবে তাড়ানো হয়েছিল, 10 দিন কিভাবে লড়াই হয়েছিল, সেই লেখকের নাম হচ্ছে জন ডিট। লেনিনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক পরবর্তীকালে। বিপ্লব তখন হয়ে গেছে, লেনিন তখন বয়স হয়ে গেছে। তো জন ডিট গিয়ে জিজ্ঞেস করছিল, আরে তোমাকে কি বললো, তুমি তো বিশাল বড় কমিউনিস্ট। তখন লেনিন বলেছিল, নো নো, আই এম নট এ কমিউনিস্ট, আই এম ট্রাইং টু বি এ কমিউনিস্ট। লেনিন বলেছিল। আর আমি বলবো যে আমি তৃণমূল দলের কর্মী হয়ে গেছি, কর্মী হওয়ার চেষ্টা করছি। জানি না কতটা হতে পারবো। রাস্তা প্রতিদিন তোমার রাস্তায় দেখিয়ে দেবে তুমি কর্মী হতে পারলে কিনা। অনেক ধন্যবাদ। একটা নতুন রাজনৈতিক পুনর্জীবন শুরু হলো। দেখার বিষয় যে আগামী কিছু বছরে আপনি কিভাবে মানুষের মাঝখানে আসেন এবং কিভাবে মানুষকে উপকার করতে পারেন, এই বিষয়ে আমরা সবাই দেখব। একদমই। থ্যাংক ইউ। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। থ্যাংক ইউ।